রিয়েল স্মাইলের ক্ষেত্রে এই কর্নারটা উপরের দিকে উঠে যায় এবং এটা শক্ত হয়ে টাইট হয়ে যায়। চোখের ব্রু গুলো হচ্ছে যে একটু কুচকে যাবে হালকা এবং চোখটা ঝলঝল করবে। বলেন তো ছেলেরা ভালো বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালিস্ট নাকি মেয়েরা? মেয়েরা ছেলেদের দিকে তাকালে কোন দিকে তাকায়? কারণ হলো আপনি চোখ দিয়ে বডির কোন পার্টে তাকাচ্ছেন সেটা অবজার্ভ করে। এইজন্য মেয়েরা রিড করে ফেলতে পারে কোন ছেলে চরিত্র ভালো খারাপ বা এই বিষয়টা। যেকোনো স্ট্রেঞ্জার্স বা যেকোনো রুমে আমি যদি গিয়ে আই ওয়ান্ট দ্যাট পারসন টু কানেক্ট উইথ মি অ্যান্ড লাইক মি, এই জিনিসটা কিভাবে করতে পারি? কেউ যখন সত্য কথা বলে, অতীত রিমেম্বার করে, তখন হচ্ছে বামের উপরের দিকে চোখ থাকে। যারা মিথ্যা বলে তারা হচ্ছে কি ওভার স্মার্ট হয় অথবা হচ্ছে খুব রিজিড অথবা ওপেন হয়ে কথা বলতে চায় না। যে ডোমিনেন্ট মেন্টালিটি সে সাধারণত এইভাবে হাত উপরে রাখে, আর যে রিসিপটিভ মেন্টালিটি থাকে অর্থাৎ তাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে মন থেকে, সেইভাবে হাতটাকে ওপেন করে নিবে। আবার আরেকটা হচ্ছে আমরা বলি না ছ্যাঁকা খায় ব্যাকা হয়ে যায়, এরকম তুমি মন মরার মতন হচ্ছে বসে আছো, কোনো কিছু ভালো লাগছে না, এই জাতীয় পোস্ট গুলো হলে হবেটা কি টেস্টোস্টেরন হরমোন 10% কমে যাবে, আবার কর্টিসল হরমোন 10% বেড়ে যাবে। আমার আপনার মা যখন হচ্ছে আমরা ভুল করে আসছে মারার জন্য রেডি, কিরে কই গেলি, এখন আমার হাত চারটা সামনে মানে কি আমি টু মাচ ডোমিনেট। আবার একটা হচ্ছে আমি যদি হালকা এইভাবে হচ্ছে রাখি লেস ডোমিনেট, মানে তখন হচ্ছে ঝাড়বে কিন্তু মারবে না। ভাইয়া আমি একজন ভালো কমিউনিকেটর হতে চাই, আমি একজন ভালো নেগোশিয়েটর হতে চাই, আমার নেটওয়ার্ক গুলো খুব স্ট্রং হয়। আমাকে আপনি একদম টিপস গুলো দেন যে আমি কি কি ফলো করব। এখন আপনি যদি হচ্ছে যে বিক্রেতা হইতেন, আমি ক্রেতা হয়ে থাকি, আপনি আমাকে কনভিন্স করে আমি কনভিন্স হচ্ছে কিনা, পায়ের ডিরেকশন যখন চেঞ্জিং হয়ে যায় আপনি বুঝতে পারবেন আমি আপনার কথা দ্বারা কনভিন্স হচ্ছি। সিঙ্গাপুরে যে চেঞ্জ করছে তার কোনো মূর্তি বলেন, তার কোনো নাম আদর্শের কথা আছে ওখানে, তার মানুষ এত মনেও রাখে না, সে কাজ করে গেছে নিঃস্বার্থ ভাবে। এখন আমাদের কথা হচ্ছে আমি কাজ করবো এটা 10 বছর 20 বছর 50 বছর ধরে খোঁটা দিয়ে যাবো। ভাই দেখেন আজকে পডকাস্ট দেখার পর আপনার মানুষের প্রতি বিশ্বাস তো উঠে যাবে। মিরাজ ভাই, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। আজকের এপিসোডটা নিয়ে আমি নিজে খুব এক্সাইটেড। আপনার সাথে আমার অনেক দিন ধরে কথা হচ্ছিল এবং আপনি দেশে আসছেন এবং আপনাকে পেয়েছি। আমি তো আপনাকে চিনি, বাট যিনি দেখতেছেন এই এপিসোডটা তার উদ্দেশ্যে যদি আপনি আপনার একটু পরিচয়টা বলেন এবং আপনি কি নিয়ে কাজ করতেছেন এবং এই এপিসোডটা দেখে তার কি বেনিফিট হইতে পারে যদি একটু আমাদেরকে বলতেন। আমি মোহাম্মদ মিরাজ হোসেন, আর পিএইচডি করতেছি আপনার বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন, অর্থাৎ ক্রিমিনালদের মাইন্ড, হিউম্যান বিহেভিয়ার কখন সত্য মিথ্যা বলে, এই নিয়ে হচ্ছে আমার মূলত পিএইচডি। আর বর্তমান আমি ইন্টেলিজেন্স এজেন্সি এবং পুলিশ বাংলাদেশের, এদেরকে আমার আন্ডারে 5 দিন থাকে, এদেরকে আমি ট্রেনিংগুলো দিচ্ছি। আর আমার এক্সপার্টাইজ এরিয়া হচ্ছে যে সাইকোলজি, আপনার ফরেন্সিক এবং হলো বিজনেস। আমি হচ্ছে এই 3টা জায়গাতে ট্রেনিংগুলো দিতে পছন্দ করি এবং কাজ করছি। আর একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি বলেন, আমি সাইকোলজি থেকে বিএসসি করেছি, এমএসসি করেছি, ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজি থেকে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে, আর পিএইচডি করছি। তাছাড়া বাংলাদেশের বলতে পারেন প্রথম বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালিস্ট বা ট্রেনার ইন্টেলিজেন্সদের, সেটাই আমি। এরপরে বাংলাদেশের প্রথম ফরেন্সিক কোম্পানি যেটা, সেটা একমাত্রই আমার। এর পরবর্তীতে আমরা যে সিগনেচার অথবা হ্যান্ডরাইটিং এক অন্যজনের জায়গা জমি নিয়ে যায়, সেই কাজটা হচ্ছে যে ব্যক্তি আপনার সেকেন্ড অপিনিয়ন প্রাইভেট লেভেলে কাজ করতেছে, সেটাও আমি। এর পরবর্তীতে আপনার হচ্ছে মুভিগুলোতে লাই ডিটেক্টর, পলিগ্রাফি, সত্য মিথ্যা ডিটেক্ট করা যেগুলো দেখেন, এটাও আমরা ইনশাল্লাহ জানুয়ারিতে নিয়ে আসতেছি। বলতে পারেন প্রথম ব্যক্তিটাই আমি যে এগুলো নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ। আজকের এই এপিসোডটা যিনি দেখতেছেন সে এই এপিসোড থেকে কি কি শিখতে পারবে? সে আজকে মূলত জানতে পারবে হচ্ছে হিউম্যানদের কিভাবে রিড করতে হয়, স্পেশালি আমরা যারা নিউ জেনারেশন আসছে এবং আমরা যারা পুরান হচ্ছে মাইন্ডসেট নিয়ে চলি, কিভাবে এদের সাথে কানেকশনগুলো করতে পারবো এবং হচ্ছে যে আমার বিজনেসকে কিভাবে আমি আরো গ্রোথ করতে পারবো, এই বিষয় 2টা বিষয় নিয়ে আমরা জানবো। আমার কাছে জানতে পারবো যে কিভাবে একটা মানুষ সত্য বা মিথ্যা বলতেছে, এগুলো এটা জানতে তো আমরা পারবো। আজকে শিখিয়ে দেবো, আমরা প্র্যাকটিস করে, নো টেনশন। ফ্যান্টাস্টিক। আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ এটা একটু ডিফারেন্ট টাইপের এপিসোড আমাদের হচ্ছে এবং অবশ্যই আমাদের যে আমরা বলি যে কমিউনিকেশন, সো আমার এপিসোডটা আমার নিজের জন্য ইটস লাইক এ সেশন ফ্রম ইউ। হ্যাঁ, যে এবং ভাইয়ের সাথে বলতেছিলাম তো আমরা একটু অন্যভাবে শুরু করি। আজকে এপিসোডটা একটু অন্যভাবে শুরু করি। আজকের এপিসোডের আসলে অডিয়েন্স হচ্ছে সাজ্জাদ। কেন আমি একটু বুঝাই বলি। আজকে আমাদের এপিসোড যখন শুরু হয় তার আগে ভাইয়ের সাথে আমার অ্যাকচুয়ালি কথা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখলেন না একটা মজার জিনিস বলি আপনাকে। সেটা হচ্ছে ভাইয়ের সাথে আমি অনেক কথা বলতেছিলাম একটু বলি আপনাদের কনটেক্সট, খুব মজা পাবেন আর কি। যে ভাই দেখবেন যে বাহিরের দেশে যে বিভিন্ন ওয়ার্ল্ড লিডার বিভিন্নভাবে হ্যান্ডশেক করে, আমরা তো ট্রাম্পের দেখছি। তো ভাই বলতেছে কি একটা হ্যান্ডশেক থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায়। তো আমার সাথে ভাই এরকম হ্যান্ডশেক
কিছু প্র্যাকটিস করবো, আমরা এটা যাবো। এখন ভাই আপনি আপনার জায়গা থেকে বলেন ঘটনাটা কি? মূলত জি। হচ্ছে আমার সাথে আমরা যখন ভাইয়ের সাথে প্রথম হ্যান্ডশেক হুম। করি, হ্যান্ডশেকটা আমাদের কিরকম ছিল? এই হ্যাঁ। ধরনের ছিল। অর্থাৎ ভাইয়া হাতটা দিয়েছিল এইভাবে। অর্থাৎ উনি এখানে কারণ উনি একটা বাংলাদেশের সেলিব্রিটি বা সামথিং যাই কিছু হোক, একটা ডমিন্যান্ট ব্যক্তি। আমি কিন্তু সেলিব্রিটি না, ইন্টেলেকচুয়াল পারসন হতে পারি। উনি একটা ভাব দেখাবে, কারণ আমাকে আগে তো চিনতো না, দাম দেয় নাই। আসার পরে না দাম দেয়া শুরু করছে। বাট আপনার ক্ষেত্রে হচ্ছে কি, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড উনি জেনে গেছে, আমার কাজের অ্যাক্টিভিটি জেনে গেছে এবং আপনাকে একটু ভয় দিয়েছে। আপনি পুরা রিসিপটিভ মোডে সো ছিলেন। এখানে একটু আমি বলি আমি ভয় কিভাবে দিছি। সাজ্জাদকে আমি বলতেছি শুন, যিনি আসছেন ইনি কিন্তু সিরিয়াল কিলারদের সাথে কাজ করে, সে কিন্তু ক্রিমিনালদের সাথে কাজ করে, এবং তুই কি ক্রিমিনাল কিনা এটাও কিন্তু সে বুঝতে পারবে। হ্যাঁ, এইবার বলেন। এর পরবর্তীতে হচ্ছে ভাইয়ের সাথে যখন ভাইয়া ঢুকলো, আমরা হ্যান্ডশেক করার সময় ভাইয়া এইভাবে হাত দিয়েছে। অর্থাৎ উনি পুরাটা রিসিপটিভ মোডে ছিল। আমরা হ্যান্ডশেক হচ্ছে সাধারণত আমরা এইভাবেই তো হচ্ছে যে মিডল রেখে করি। কিন্তু যারা ডমিনেন্ট, এটা নট পজিশন বা পাওয়ার। আপনি এখানে কি মেন্টালিটি নিয়ে এখানে আসতেছেন? যে ডমিনেন্ট মেন্টালিটি সে সাধারণত এইভাবে হাত উপরে রাখে। আর যে রিসিপটিভ মেন্টালিটি থাকে, অর্থাৎ আপনার থেকে তথ্যটা নিচ্ছে, তাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে মন থেকে, সে এইভাবে হাতটাকে ওপেন করে নিবে। আপনি হচ্ছে Wow. আমাকে যখন ইন্ট্রোডিউস হচ্ছে করা হয়েছে, আপনি আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। আমি যা বলবো, মানে সূর্য পশ্চিম উঠলে বললে আপনি কিছুটা বিশ্বাস করবেন। কারণ Wow. আপনি রিসিপটিভ মোডে ছিলেন। আমি যখন হচ্ছে সচিব, ডিআইজি বা ভাইস চ্যান্সেলর টপ লেভেলে কাজ করি, ওরা তো অনেক উপরের। আমি মাঝে মধ্যে দেখি ওরা এইভাবে হাত দিচ্ছে। অর্থাৎ কি, তারা আমার কোয়ালিটি আগে জেনে গেছে, আমাকে যা বলবে সেটা অ্যাকসেপ্ট করতেছে। তাহলে এখন প্রবলেম কি, ওনাকে আমার আর প্রশংসা বা তেলানো লাগতেছে না, কারণ উনি রিসিপটিভ মোডে আছে, আমি অ্যাকশনে চলে যাচ্ছি। আর যে ডমিনেন্ট বিহেভিয়ার, সে বুঝতেছে তার একটু অ্যাটেনশন লাগবে, কেয়ারিং, প্রশংসা লাগবে, আমরা প্রশংসা করলাম। অর্থাৎ আমি হিউম্যানদের কিন্তু হ্যান্ড শেক দেখে করে নিচ্ছি আপনার হচ্ছে সে কেমন হতে পারে। জেনারেলি আমরা পলিটিশিয়ানদের অনেক কিছু হয়। এই বডি ল্যাঙ্গুয়েজের বিগ প্রবলেমটা হলো, আপনাকে হিউম্যানকে রিড করতে হলে আগে তার বেসলাইন বিহেভিয়ার, নরমাল বিহেভিয়ারটা কেমন সেটা দেখতে হবে। যেমন আপনি এখন হা করে চোখগুলো বড় এভাবে ধরছেন, এটা মানে হচ্ছে আপনি খুব অবাক, এক্সাইটেড হচ্ছেন। আবার এখন এভাবে করতেছেন, মানে সেলফ হোল্ডিং, নিজেকে আপনি হোল্ডিং করে নিচ্ছেন। আমাদের কমিউনিকেশনে তুই কট লাল হয়ে গেছে ভাই। এটা এখন কি বলবো ভাই, ও তো লাল হয়ে যাচ্ছে ভাই। এক্সাইটমেন্ট সবকিছু। আচ্ছা। এখন হলো আমাদের কমিউনিকেশনে কিন্তু 93% কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ হলো কি, আমি যে শব্দটা বলতেছি, এই শব্দটা হচ্ছে মাত্র 7%। আমি একজনকে বলতেছি আসো, আরেকজন বলতেছে আসো। দুইটা হ্যাঁ, শব্দ তো হ্যাঁ, একই। হ্যাঁ। 7% ঠিক আছে, কিন্তু বাকি 38% যেটা হচ্ছে আমার ভয়েস কোয়ালিটি, আমি পরেরটা কিন্তু আসো বলছি। অর্থাৎ আমি প্রেশারটা দিয়ে দিছি, এবং পরের কন্টেন্টটা ছিল কি, আমি বিরক্ত, সে কেন কাজের মধ্যে ডিস্টার্ব দিচ্ছে, এবং আমার হাতটা তাড়াতাড়ি মুভ করে ফেলছে। মুভ করার কারণে কি, আমার এই বডি ল্যাঙ্গুয়েজও 55% হচ্ছে মিনিং দিচ্ছে, যে আমি বিরক্ত, তুমি আসো। আরেকজন বলছে আসো। আসো দুইটার মধ্যে কিন্তু ভিন্ন আছে মিনিং। অতএব আমাদের বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে আমরা 93% কমিউনিকেশন বলি। আমার হাত, পা মুভমেন্ট গুলো কি রকম, চেঞ্জিং গুলো কি রকম হচ্ছে, সেটা আমার 55% দিয়ে দিবে, এবং ভয়েস কোয়ালিটি। এজন্য আমরা কার সাথে কোন টোনে কথা বলছি এটাও গুরুত্বপূর্ণ। ওয়াও, মাশাআল্লাহ। কেমন লাগলো? মানে আমার কাছে মনে হলো পুরো একদম ফরেনসিক করলো আমাকে। একদম কেটে কুটে পোস্টমর্টম করে যে একদম জাজ করে দিল। এবং লিটারেলি যেহেতু আমি কিন্তু ভাই, আপনি বসার পরও আমি অল্প কিছু সময় বেশি নিছিলাম, অলরেডি আমি ভেতর থেকে অনুশোচনায় ছিলাম যে মানুষটাকে আমি কি বলবো। সো নাও আই ক্যান মোর কানেক্ট যে আমি আসলে সেখানে অনেক হাম্বল হয়ে যাচ্ছিলাম। ভাই ভাই ভাই, মানে এইরকম ও একটা যখন ব্যাপার আমার করতেছিল মধ্যে আমি কাজ- জাস্ট তাকাইতেছিলাম যে আচ্ছা ও করেটা কি and যে যখনই ও করছে আমরা দুজনেই এক্সাইটেড হয়ে গেছি। Yes, এবং আমার সাথে শেয়ার করেন, এবং- আমাকে বলতেছিল এবং- যে আমাকে বলতেছিল এপিসোড শুরু হোক, হ্যাঁ, তুইও জানবি, যিনি দেখতেছেন তিনিও জানবেন। এবং This is উনি আমাকে beautiful, ভাই। আগে থেকে বলতেছিলেন, This is ভাই আগে beautiful, থেকে মাশাআল্লাহ। বলতেছিল যে দেখেন উনি এইভাবে হাত দিবে। আমি কারণ- বলতেছি কি এটা হইতেই পারে না, এটা ইম্পসিবল। আপনি কিভাবে জানেন হচ্ছে কি এইভাবেই দেখেন উনি হাত দিবে? ভাই আমি আসলে হাতটা মানে কি করছিলাম, এবং ও কিন্তু বুঝে করতেছিল না, এই যে এইভাবে আমি দেখে এই যে এইভাবে আই রিমেম্বার যে আমি দুইটা হাতই কাছে চলে এই যে আসছে, এইভাবে হ্যাঁ, আপনি এইভাবে exactly, করতেছেন, এইরকম মানে- আমি করেছিলাম যে ভাই সরি এন্ড দেন হি লাইক বাট আপনি কিন্তু আসলে ডমিনেন্টেড ব্যক্তি, আপনি এক্সট্রোভার্ট, এগুলো আমরা তো আপনার পার্সোনালিটি হচ্ছে হ্যাঁ। একটু জানি। আপনি অনেক, অন্যরা যারা আছে, আপনি কিন্তু অনেক মুড বা হচ্ছে পাওয়ার দেখায় হচ্ছে কথা বলেন। আপনি দেখেন অন্যের সাথে কথা বলার সময় যা জুনিয়র যাদের কি অবস্থা। কি অবস্থা? আমি হয়তো মারুফের সাথে কথা বলে এইভাবে কথা বলবো না, এই যে ও যে এরকম, হাই মারুফ কি অবস্থা, ডমিনেটিং। আপনার এটা পাম বলে, পাম নিচের দিকে, আপনার হাতের তালুটা নিচের দিকে আছে, আপনি ডমিনেট করতেছেন। অথবা ওকে আশা ভরসা দিচ্ছি।
আরে ঠিক হয়ে যাবে। এটা সেলফ স্নুদিং বলা হয়, অর্থাৎ সেলফ টাচিং করতেছেন। ইমোশনাল কানেকশন। দেখছেন? আপনারা খেয়াল করছেন কিনা সেটা হলো আমি যখন আপনাদের সাথে অল্প কতক্ষণ মাত্র তো ১০ মিনিট কথা হলো। আমি কিন্তু আপনাদের হচ্ছে যে হ্যান্ড টাচ করছি এবং পিঠ টাচ করে হচ্ছে ক্লোজ হয়ে গেছে। আমরা ছেলে অসুবিধা তো নেই। আমরা হচ্ছে আপনারা কিন্তু আমার সাথে টু মাচ ক্লোজ হয়ে গেছেন। আমার মনে হয় না এত অল্প টাইমে কারো সাথে ক্লোজ আমি হয়েছেন। আপনাকে বললাম না, ১ম এ আমি একটু হয়ে গেছিলাম যে মানে আমি মেন্টালি রেডি ছিলাম যে এই মানুষটার সাথে একটু তো টাইম লাগে, তাই না? বন্ডিং ক্রিয়েট করতে। টু সেন্স আমরা কি করি? গেস্টের সাথে বন্ডিংটা ক্রিয়েট করি সো দ্যাট সে তার স্টোরিগুলো খুব ইজিলি বলতে পারে। আমরা অনেক সময় টিম রিক্রুট করতেছি। টিম রিক্রুট করার সময় এখন আচ্ছা টিম রিক্রুট না, যেকোনো সিচুয়েশনে এটা, বাট টিম রিক্রুটের ক্ষেত্রে স্পেশালি আমি কিভাবে জাজ করব যে এই ছেলেটা যে কথাগুলো বলতেছে ও আদৌ কেপাবল কিনা। একটু আগে আমি আমাদের একজন ক্লায়েন্টের পিচ করতেছিলাম, তার সাথে একটু আগে আমি আমাদের একজন ক্লায়েন্টের সাথে একটা কনসালটেশনে ছিলাম। তো তারা একটা প্রবলেম বললো, তাদের খুব ভালো একজন ম্যানেজারকে তারা নিছিল, কিন্তু নেয়ার ২-৩ মাসে গিয়ে পরে বুঝতে পারছিল আসলে ইন্টারভিউতে যা প্রকাশ পেয়েছিল ব্যক্তিটা আসলে সেটা না। তাহলে আমি কিভাবে বুঝবো? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি আমার কোনো এরকম রিক্রুটমেন্ট হয়েই যায়, তাদেরকে মানে গ্রো করানোর ক্ষেত্রে কোনো প্ল্যান করব নাকি না আমি তাদেরকে ছাঁটাই করব? আমি করবোটা কি আসলে প্লিজ? এখানে ক্ষেত্রে আমি মনে করি হিউম্যান রিসোর্স যে থাকে, এইচআর যে থাকে তাকে খুব ভালো হিউম্যান রিডার হতে হবে। কেন রিডার হতে হবে? পার্সোনালিটি বা সাইকোলজিটা খুব ভালো জানতে হবে। এইজন্য জানার জন্য যে খুব সাইকোলজি ডিগ্রি দরকার আমি কখনো এগুলো বিলিভ করি না। কারণ হলো হিউম্যানকে আমাদের চোর পুলিশ যারা আছে, বিভিন্ন ডাকাত যারা আছে, চুরি করে, ওরা হিউম্যান বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস আরো ভালো করতে পারে। হিউম্যানদের রিড করতে পারে। ওদের এত ডিগ্রি দরকার পড়ে না। অতএব কিছু মানুষ আছে খুব ইন্টেলেকচুয়াল। আপনি ওই জায়গায় সিলেক্ট করতে হবে। এছাড়া আগে কোয়ালিটিফুল হতে হবে। এখন আপনি যখন হচ্ছে কোনো ইন্টারভিউ নিবেন, আমি একদম খুব ফার্স্ট স্টেপে বলি, আপনার একটা পদ খুব ৫০,০০০ বা ৩০,০০০ বাংলাদেশের স্যালারি রেঞ্জ আমি যদি বলি ২০,০০০ থেকে হচ্ছে যে ৩০,০০০ বা হচ্ছে একটা যেকোনো আপনার স্যালারি দিলে নরমাল অনার্স মাস্টার্সের ছেলে পাবেন। যখন ৫০,০০০ টাকার উপরে যাবেন মানে কোনো স্কিলফুল লোককে আপনি চাচ্ছেন। এটা আবার সবাই পাবে না। তাহলে আমি ধরলাম ২০ থেকে ৫০,০০০ স্যালারি যদি আমি কোনো জব দিই, ১,০০০ এর উপরে আমার সবাই সিভি পাঠিয়ে দিচ্ছে। আমি এখন কোনটা বেস্ট সিলেকশন করব? তাহলে এখানের মধ্যে আপনি তাকে হচ্ছে এমন কিছু হচ্ছে ক্রাইটেরিয়া দিয়ে দিবেন, যেন হচ্ছে আপনার সিভির সাথে তুমি হচ্ছে এই প্রবলেম দরকার হলে একটা লেটার লিখো। লেটারের মধ্যে হচ্ছে এমনভাবে লিখো কিভাবে তুমি আমাদের প্রতিষ্ঠানে কন্ট্রিবিউশন করতে পারবা এবং আমরা তোমাকে কেন হায়ার করবে। এখন আপনারা বলতে পারেন হচ্ছে ChatGPT থেকে উত্তর নিয়ে দিবে। আমাদের থেকে বেটার ChatGPT বা AI তারা ইউজ করে না। কারণ যদি আমাদের থেকে বেটার ইউজ করতে পারতো, সে হচ্ছে উদ্যোক্তা হয়ে যেত, চাকরির জন্য আসতো না। অতএব আমরা উত্তর দেখলেও বুঝতে পারবো তার পার্সোনাল কোন কোয়ালিটির জন্য হচ্ছে আমি নিব। সে যদি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে রিডে না করে, আপনার প্রতিষ্ঠানে কোন পজিশনের জন্য হচ্ছে জব করতেছে, এই অনুযায়ী সে কি দিতে পারবে ইনপুট, তাকে এতটুকু অ্যানালাইসিস করতে হবে। আমাদের প্রবলেম হয়টা কি, জব পেয়েছি, মেইল একটা করে দিচ্ছে এবং তারা ডাকলে ডাকবে, আমাদেরকে এখন এত ঠেকা পড়ে না যে ডাকতে হবে, আমাদেরকে বেস্ট চুজ করতে হবে। তাহলে আমি এখানে কিছু ক্রাইটেরিয়া দিলাম, এরকম কোশ্চেন দিয়ে দিলাম। আমি তো আবার হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস করে ব্যক্তিত্ব বোঝা যায়, এটা এত সায়েন্স না, একটু সুডো সায়েন্সের দিকে। বাট আমি তো বাংলাদেশে ওইটাও প্রথম শিখে কাজ করি, এই জন্য আমি কি করি, এক পেজ ইংলিশ হ্যান্ড রাইটিং, ওই কোশ্চেন ওইটাই, কিভাবে আমরা কেন নিব, তুমি আমাদের কোন প্রবলেম সলভ করে দিতে পারবা এবং কোন ভ্যালুটা অ্যাড করতে পারবা। তার মানে একবার সে বাংলায় করছে, একবার না, ওটা তো আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমি হচ্ছে ইংলিশ হ্যান্ড রাইটিংটা তাকে বলতেছি 2 পেজ লিখে দাও কোশ্চেনের অ্যান্সারটা। আমি এক হচ্ছে তার কোশ্চেনটা পড়ে বুঝতে পারতেছি সে কি ভ্যালু অ্যাড করতে পারবে। আবার হচ্ছে আমি আমার হ্যান্ড রাইটিং দেখে আমি ব্যক্তিত্ব এটা বাস আমি আগে বলে নিচ্ছি। স্যালারি এটা এত সাইন্টিফিক না, এটা এক্সপার্টদের উপর নির্ভর করে সে কতটুকু পারে। এখন আমি তার পার্সোনাল ফার্স্টে তার থিঙ্কিং অ্যাবিলিটি দেখলাম, হিস্ট্রি দেখলাম, তার পার্সোনালিটি দেখলাম। এবার আমি দেখলাম সে সুন্দর মতো আমার রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করছে। আমি তাকে এবার ডাকলাম। এর পরবর্তীতে এবার আমি কোশ্চেন করলাম ইন্টারভিউতে। কোশ্চেনটা হচ্ছে তুমি কেন হচ্ছে জব করতে চাচ্ছ, এটা খুব জরুরি। এখন যেমন আমার দেখেন, আমি লাইফে কেন এত পরিশ্রম করতেছি, আমার কথা হচ্ছে আমার লাইফে টার্গেট আমি হালাল লাক্সারিয়াস লাইফ লিড করব। আমি কেন, আমাকে পুলিশ ইউনিভার্সিটির বলে তুমি টিচার হও না কেন, এটা হও না কেন, আমি 40,000 টাকা বেতনে তো ফিক্সড, আমি তো হারাম তো আর কামাবো না। তা আমাকে তো একটা বড় আমার লাইফের স্বপ্ন ভাই, গোল বড় হতে হবে। তাহলে আমি এই জন্য বিজনেসে চলে আসছি। আমাকে যে কোনো এখন তা আলহামদুলিল্লাহ আমি প্রথম 2 বছর হচ্ছে আপনার ইন্টেলিজেন্স বা পুলিশ এদেরকে আমি ফ্রি কাজ করছি অনেক। আমি আমার কোয়ালিটি শো করছি। এখন আমি 6 ডিজিটের নিচে কোনো ট্রেনিং এ দিচ্ছি না।
আমি সাইকোলজিতে 6 বছর প্র্যাকটিস করছি। করোনার সময় মাস্টার্সে থাকা অবস্থায় 2 বছর আমি শুধু ফ্রি কাউন্সেলিং করিয়ে গেছি। আমার নিজে এক্সপোজার হইছে, অনেক গেইন করছি। এরপর আমি কিছু থেরাপি শিখে ট্রেনিং দিয়ে দিছি। তাহলে হচ্ছে কি আমি নিজেকে অ্যাবিলিটি তৈরি করছি। এর পরবর্তী ভ্যালু হইছে, দেন চলে আসছে। এখন আমাদের যে কোয়েশ্চেনটা ছিল, আমি তাকে ইন্টারভিউতে হচ্ছে যে দেখলাম কোয়েশ্চেনটা করব, তোমার কেন চাকরিটা দরকার? তোমার কেন দরকার তার বিষয়, তার কেন দরকার চাকরিটা? হুম, 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 সে যদি বলে আমার ঘর চলতেছে না, আমার খুব জরুরি ইমার্জেন্সি, এরকম ছেলেকে আমি নিব না। আমি যদি বলি আমার এরকম টার্গেট, আমার ভিশন হচ্ছে, আমার দরকার হলে সে 5 বছর পর বিজনেস করো, আমি এখানে শিখতে চাচ্ছি বা আমি এফোর্ট দিতে চাচ্ছি, সে অনেস্ট হোক। আপনাকে তো অনেস্ট ছেলে নিতে হবে। পৃথিবীতে এখন জেনজিদের এখন তো যাদের নিবেন মেজরিটি জেনজিরা কোনো লং টার্ম ধরেও থাকবে না এবং হচ্ছে 5-10 বছর ধরে লয়াল হবে আগের এমপ্লয়ীদের মতন, এটা আপনি ভুলে যান। কারণ এদের স্টেবিলিটিটা খুব কম এবং এরা চুজিংটা বেশি করে। অতএব সে 2-3 বছরের প্ল্যান দেখাক যে আমার এই স্কিল আছে, আপনাদের এখানে এটা বেটার, আমি এখানে এই জায়গায় শিখবো, এই জায়গায় ইনফোর্ট দিব। এর পরবর্তীতে আপনি জিজ্ঞাসা করেন তুমি একটা বলো তো কোন প্রবলেমটা সলভ করতে পারছো, এরকম আমাকে এক্সপিরিয়েন্স শেয়ার করো। হুম। তাহলে এবার সে নিশ্চয়ই তার জব যদি আগে এক্সপিরিয়েন্স থাকে, বা ধরলাম সে ইউনিভার্সিটির এইচআর ছিল, সরি ইউনিভার্সিটির হচ্ছে সিআর ছিল, সিআর থাকা অবস্থায় অনেক মারামারি হয়েছে, কিভাবে ডিল করছে, ওটাও তো একটা এক্সপিরিয়েন্স। তুমি সর্বোচ্চ কত লোড নিতে পারছো একটা। আমি তো এখানে কাজ আসলে সে সবসময় 5 কেজি ওজন নিয়েছে, কিন্তু আমার তো একটা নর্মাল অ্যাবিলিটি হচ্ছে 10 কেজি, মাঝে মধ্যে 15 কেজির একটা ওজন হচ্ছে পড়ে আসবে, কাজের লোড পড়ে আসবে। এখন তার এই পরিমাণ লোড নেওয়ার অ্যাবিলিটি আমাকে সেটাও দেখতে হবে, আমাকে ওই জায়গাটাও তো একটু টেস্ট করতে হবে। তুমি সর্বোচ্চ কত লোড নিতে পারবা, কত কাজ করতে পারবা। আমার সারাক্ষণ তোমাকে আমি সর্বোচ্চ কাজ করবো না, মাঝে মধ্যে তো হয়ে যাবে, সপ্তাহে 1 দিন 2 দিন তো হয়ে যাবে। তুমি কি আসলে লোড নিতে পারো? তখন কিভাবে নিজেকে হ্যান্ডেল করো, সাইকোলজিক্যাল। এবার সাইকোলজি আরেকটা বিষয় আসি, আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের করোনার আগের রিসার্চ, যেখানের মধ্যে বলা হচ্ছে 18% লোকের মেন্টাল হেলথ আছে, অর্থাৎ মেন্টাল হেলথ সমস্যা আছে 3 কোটি লোক। মানে এখানে আমরা 6 জন আছি, 6 জনের মধ্যে একজনের যে কোনো মানসিক সমস্যা থাকার সম্ভাবনা আছে। তাহলে আমি হচ্ছে 20 জন লোককে ডাকলাম, এখানে রিসার্চ অনুযায়ী তো 2 জনের যে কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকার সম্ভাবনা আছে। আমি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে কোনো প্রবলেম মনে করছি না, বাট আমি অ্যাজ এ বিজনেসম্যান এখানে আমার ইমোশন কম কাজ করবে, আমাকে সবসময় লাভ আউটপুট চিন্তা করতে হবে। এখন যা সাইকোলজিক্যাল প্রবলেম থাকবে, নিজেকে ঠিক করে নেয়, কাউন্সেলিং করে নেয়, তাকে দিয়ে আমি লং টার্ম তো বেশি আউটপুট পাবো না, কারণ সে 1 দিন 2 দিন পরে বা 1 মাস পরে 2 মাস পরে পারফরমেন্স লো হয়ে যাবে। আপনি দেখবেন যারা সাইকোলজিক্যাল ইমোশন ম্যানেজমেন্ট করতে পারে না, খুব রিঅ্যাক্টিভ, মুড সুইং, এরা তাড়াতাড়ি জব সুইচ করে, সে যত ভালো পারফর্ম করে না কেন। তাহলে আপনাকে তো আগে দেখতে হবে সে সাইকোলজিক্যাল ভাবে ফিট কিনা। এর মধ্যে আরেকটা এগুলো আরেকটা বিষয় হলো পার্সোনালিটি ডিসঅর্ডার। পার্সোনালিটি ডিসঅর্ডারটা হলো এরকম, তার আচরণটা, ব্যক্তিত্বটাই সমস্যা। যেমন হলো নার্কিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, সে সবসময় অ্যাটেনশন চাইবে, সে সবসময় নিজেকে ডোমিনেন্ট রাখবে। আমাদের একটু পলিটিশিয়ানের দিকে রাখেন, এরকম কিছু আছে, তার কোনো ভুল সে নিজে দেখে না, নিজেকে সবসময় ডোমিনেন্ট মনে করে, নিজেই একটা সুপ্রিম পাওয়ারের অধিকারী, তার কোনো ভুল নাই, তাকে অ্যাটেনশন করতে হবে, হুজুর হুজুর করতে হবে, কেউ তার সামনে তার ভুল বলতে পারে না, রিঅ্যাক্ট করে ফেলে। তাহলে আপনি এখন এই জাতীয় লোকদেরকে ধরলাম, হ্যাঁ উনি বস হিসেবে ওনার উপরে কেউ নেই, ঠিক আছে, কিন্তু তাকে যদি আপনি ম্যানেজার বানান, কেউ সমালোচনা করলে তো সে নিতে পারবে না। আবার আপনি যদি হচ্ছে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি নিয়ে আসেন, অথবা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, যারা মন মতো কোনো কিছু না হলে হাত পা কাটবে অথবা ওয়ালের সাথে বাড়ি দিবে। এখন আপনি যে কোনো সময়, কারণ উদ্যোক্তারা অনেক ক্ষেত্রে এত ওভারলোডেড থাকে, রিঅ্যাক্টিভ মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়, এটা স্বাভাবিক। এখন আপনি দুম করে একটা বলে ফেলছেন, এখন সে এটাকে এত কষ্ট পায়, সাথে সাথে রিজাইন করে ফেলছে, সাথে সাথে ওয়ালের সাথে বাড়ি দিচ্ছে, সাথে সাথে এখন তো ফেসবুকে লাইভ এমন অবস্থা বাংলাদেশের, যে এসে লাইভে একটা বদনাম দিয়ে দিল। কারণ আমাদের দেশে ফরেন্সিক সায়েন্স বা প্রমাণের ভিত্তিতে যেন কথা বলে এটা না। আপনার সাথে আমার একটা ছবি দিছে, আপনি যে কোনো একটা ক্রাইম করছে, আমাকে আপনার দালাল বালাই দিছে, হতে পারে আপনার সাথে আজকের পর আমার জীবনে কথাই হবে না, আপনার মোরাল ভ্যালু কোনো কিছু নাই। অতএব আমাদের দেশে পলিটিশিয়ান বলেন, ফ্যামিলি বলেন, সব জায়গায় প্র্যাকটিস আছে প্রমাণ ছাড়া কথা বলা। এখন আপনার প্রতিষ্ঠান তো ধ্বংস হয়ে যাবে। আপনি এতদিন যে আপনারা ইমেজ টিমের কথা বলেন, এগুলো ফল করতে কি টাইম লাগবে যদি আপনি এই জাতীয় প্রবলেমগুলো আইডেন্টিফাই না করেন? এবার আসেন, তাহলে আমি সাইকোলজিক্যাল হেলথ, মেন্টালি হেলথ কিরকম আছে, আর যদি প্রবলেম থাকে তাহলে এটাকে আমি কিভাবে ডিল করতে পারছি, সেটা হচ্ছে সেটা আমি দেখতে হবে। সেটা আরো পরে আসতেছে, এইচআর কাজ তো আর ডিল করা না, এইচআর বেস্ট লোক চুজ করা, আমি পরে আসতে ওটা কি হচ্ছে। তাহলে আমি এখন বেস্ট পার্সনটাকে হচ্ছে নিলাম, এবার তার কোয়ালিটি কি কি, সে কোন কারণে এক্সপার্ট সেটা দিলাম। এখন তাকে আমি বলবো 1-2 মাস আমি তোমার কাজের অবজার্ভ করবো, দরকার হলে 50,000 বেতন বা 30,000 বেতন, আমি 25,000 দিব, আমি 2 মাস পরে হচ্ছে তোমাকে আমি ফিক্সড করবো। এই 2 মাসের মধ্যে আপনি কাজে দেন, সেই লোকদের সাথে কিভাবে ব্যবহার করে। এখন আপনি যদি তার বডি ল্যাঙ্গুয়েজ, তার আউটপুট, কারণ সে যতই ফেক করবে, যতই আপনার প্রশংসা করবে, আপনি বুঝতে পারবেন যদি বডি ল্যাঙ্গুয়েজ, হিউম্যান সম্পর্কে বুঝতে পারেন। কারণ আপনার এখন এই টিম লিডারও সে কাজের প্রতি ফোকাস, সে কি ডেডিকেটেড নাকি শুধু আমাকে দেখাতে চাচ্ছে, এই জায়গাটা আপনাকে হচ্ছে দেখতে হবে, অর্থাৎ আপনার পজিশন অনুযায়ী ঠিক কিনা। এবার আরেকটা বিষয় আসি,
আমরা তো পার্সোনালিটির কথা বললাম। আবার আরেকটা আছে এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট তো ২ মাথায়। কেউ আছে হচ্ছে যে আপনার অ্যাম্বিভার্ট বলা হয়। অর্থাৎ তারা নিজেদেরকে বলে আমি কখনো এক্সট্রোভার্ট কখনো ইন্ট্রোভার্ট। হ্যাঁ, এটা আছে। কিন্তু প্রবলেম হলো কি অনেকের মানসিক সমস্যা থাকলে যেকোনো ট্রমা কিছু থাকলে সে এক্সট্রোভার্ট থেকে ইন্ট্রোভার্ট হয়ে যায়, ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হয়ে যায়। এটা আবার প্রবলেম। এক্সট্রোভার্ট থেকে হঠাৎ করে ইন্ট্রোভার্ট হয়ে গেছেন, ইন্ট্রোভার্ট থেকে হঠাৎ করে এক্সট্রোভার্ট হয়ে গেছেন। মানে যেকোনো সাইকোলজিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড রিজন থাকতে পারে। কিন্তু যে আসল রিয়াল অ্যাম্বিভার্ট সাইকোলজিক্যাল কোনো বিগ রিজন নাই। তার ক্ষেত্রে হচ্ছে কি আপনি যেকোনো জায়গায় চুজ করতে পারবেন, তাকে কমিউনিকেশন স্কিল শিখাতে পারবেন, তার জন্য জব ঠিক। এখন যে পারফেকশনিস্ট, আমি বললাম না আমার প্রতিষ্ঠানে পারফেকশনিস্ট একজন নিলাম। কারণ আমার ক্রাইটেরিয়ার সাথে যায়। এখন আমি হচ্ছে আমার এমন একটা প্রতিষ্ঠান যেখানের মধ্যে ধরলাম হসপিটালের মধ্যে লোকরা এসে এসে তাড়াতাড়ি এসে গালিগালাজ করবে। কারণ বাংলাদেশের লোকটা খুব আবেগী। আমি তো বলি আমরা বাঙালির হচ্ছে একটা ইমোশনাল বোম যে কোন সময় ফুটে যায় বলার যায় না। অর্থাৎ এই ভূমিকম্প হলো না আমাদের, অর্থাৎ ভূমিকম্প কেন হচ্ছে? ধুম করে কখন কি হয়েছে বলা যায় না। এখন আমরা এরকম যখন আমার মোরাল ভ্যালু ইমোশন হঠাৎ করে ফেটে যাবে এরপরে আমি কতটুকু কি করে ফেলবো আমি নিজেও জানি না। এই জায়গাটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আমরা দেখছি না, বাট ইন ফিউচারে আমার কাছে মনে হচ্ছে যেটা সংসার লাইফে দেখতেছি যে না একটা হাজব্যান্ড ওয়াইফকে মেরে ফেলতেছে বা অনেক ক্ষতি করে ফেলতেছে, যেটা বিজনেসের ক্ষেত্রে আমি মনে হয় শুরু হবে। কারণ আমাদের ইমোশনটা ম্যানেজমেন্টটা শেখানো হয় না। ধুম করে ফাটলে আপনার প্রতিষ্ঠান না আপনাকে নিয়ে সে নামবে বলার বাইরে। আরেকটা হলো ইগো প্রবলেম। আপনি সেই ক্রিটিসিজম নিতে পারে কিনা আপনি দেখবেন। কারণ এখনকার সময় সবার ইগোটা এই পরিমাণ প্রবলেমেটিক। সে কি করে তাকে কিছু বললে, তাকে ফিডব্যাক দিলে যে তোমার এই জায়গায় চেঞ্জিং দরকার, সে নিতে পারে না, তার ইগো লেগে যায়। যার টং টং করা ইগো, আমি তাকে দিয়ে কি কাজ করাবো? সে যতই ভালো হোক তাকে তো কারণ অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে আমাকে তো সবসময় টিমের ওদেরকে এই জায়গায় একটু চেঞ্জ করো, এই জায়গায় ভালো করো। এবার উদ্যোক্তাদের আপনাদের শিখতে হবে এখনকার লোকদেরকে আপনি সম্মান দিতে হবে। জেনজি আপনি অন্যকে সম্মান করতে পারুক না পারুক কিন্তু নিজে সবসময় সম্মান আশা করে। সেই সম্মানের জায়গায় 1% হচ্ছে কখনো ছাড় দিবে না। সে দিতে পারুক না পারুক। সরকার পর্যন্ত পড়ে গেছে একমাত্র সম্মান দিতে পারে নাই দেখে। তাদের সাইকোলজি পর্যন্ত বুঝতে পারে না। আপনার বিজনেস তাহলে কি? এত ব্যাকআপ থাকার পরেও। তাহলে আপনাকে হচ্ছে শিখতে হবে তাকে কিভাবে সম্মান দিয়ে, এমপ্যাথি দিয়ে বুঝাতে হবে। এখন যে ছেলে নেওয়ারই মেন্টালিটি নেয়, কিছু বললেই হচ্ছে রেগে যায়, আপনি তাকে কি বলবেন? তাহলে আপনাকে তো এইচআর নেওয়ার সময় এগুলো অ্যাসেস করতে হবে পার্সোনালিটি। এখন এভাবে বাংলাদেশে তো আমাদের না সাইকোলজিতে পড়ে না আমরা প্র্যাকটিস করি। এখন না করলে হবেটা কি? পৃথিবী এত চেঞ্জিং হচ্ছে, আপনার আমরা কুল কিনার পাচ্ছি না। আগে আমরা ৫ বছর ১০ বছর পরে কি হতো কল্পনা করতে পারতাম। এখন আগামী ১.৫ বছর ২ বছর ১ বছর পর কি হবে আমরা প্রেডিক্ট করতে পারতেছি না। যেমন এসইও আমরা আগে শিখতাম। এখন এসইও দিয়ে কোনো কাজ আছে? কি সুন্দর আপনার এআই আমাদের কাজগুলো করে দিচ্ছে। এই জায়গায় তাহলে আমি হচ্ছে এমন একটা লোক নিলাম যে হচ্ছে আমাকে বলল আমি কিভাবে হচ্ছে যাই চেঞ্জিং হচ্ছে কিনা, আমি তার ফিডব্যাক নিতে পারছি কিনা, তার কিউরিসিটিটা কেমন, নতুন বিষয়কে জানার অ্যাবিলিটিটা কেমন বা জানতে চায় কিনা, জানার পরে হচ্ছে সে আবার এটা অ্যাপ্লাই করতে পারে কিনা। এবার আরেকটা বিষয় আছে, অনেকে বলে আমি অনেক কিছু শিখি, অনেক কিছু পারি। আসলে সে শিখে কিন্তু শেখার পরে সে অ্যাপ্লাই করতে পারে না। আমার তো এই ছেলে আবার দরকার নেই। সেও আপনার ৫-১০টা ট্রেনিং দিবে, সার্টিফিকেটও আছে কিন্তু সে এপ্লাই করতে পারতেছে না। থিওরিটিক্যাল। এখন আমাদের এই যে আমাদের এখনকার সময় হচ্ছে আপনি যদি বলি আমরা এই যাদের সিজিপিএ 4, আমি মনে করি বাংলাদেশে এরা তো ওয়ান কাইন্ড অফ অযোগ্য একটা বড় ছেলে মেয়ে হবে। কারণ হলো এরা মুখস্থ করে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে মুখস্থ নির্ভর। এখন এআই আসার কারণে হচ্ছে কি আরো সহজ হয়ে গেছে সবকিছু মুখস্থ করা। কিন্তু এরা আসলে এই নলেজটাকে অ্যাপ্লাইডে লাগাতে পারছে কিনা। বিজনেস কি আপনি কি থিওরিটিক্যাল বিষয় না অ্যাপ্লাইড বিষয়? করে শিখতে হয়। করে শিখতে আপনাকে অ্যাপ্লাই, এখন করে শিখতে এই জায়গাতে আমার প্রবলেম আছে। করে শিখতে হয় না। অন্যজন কোন জায়গায় ভুল করছে আমি তার ভুল দেখে শিখে ফেলবো, আর তাহলে এটা আমার মোর সেফ। এখন আগে বিজনেস করে করে বলতে শিখতে, এখন তো আমি বলবো বিজনেস করে করে শিখে না, অন্যের ভুলগুলো দেখে নিজে সংশোধন হয়ে যান। কারণ আপনি চান না চান অনেক ভুল হয়ে যাবে এখন এই পরিমাণ ফাস্ট ওয়ার্ড। এখন আপনি যদি মানে দেখতে দেখতে শিখে তাহলে তো হবে না ভাই। আপনার অন্যের ভুলগুলো দেখে শিখতে হবে এবং হচ্ছে নিজের যত ভুল হয় তাড়াতাড়ি ওইটাকে কত অ্যানালাইসিস করতে পারেন। আমি নিজেকে সবসময় বলি আমি যে কোনো ভুল করতে নিজেকে অ্যাকসেপ্ট করিনি, কিন্তু এই ভুলটার দ্বিতীয়বার যদি হয় আমি নিজেকে শেষ করে ফেলবো। ভাই জবাব একটা দিতে একটা পারবে। কোয়েশ্চেন ছিল, সেটা হলো যে আমার মনে হয় যিনি দেখতেছেন তার মাথার মধ্যে এটা থাকবে, ফেক মানুষ কেমনে ডিটেক্ট করেন? এখন ফেক আপনি কোন অ্যাঙ্গেলে বলতেছেন তার উপর নির্ভর করবে। একটা হলো সে মূল্যবোধ ফেক দেখাচ্ছে। যেমন আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলতেছি, যারা আমি বলবো আমি যতটুক
ক্রিমিনাল বলেন, সাধারণ মানুষের সাথে কাজ করার আমি খুব ব্যাড সিচুয়েশন দেখেছি। যেমন আমরা Snapchat এ যেরকম ছবি তুললে হচ্ছে ফিল্টার দিয়ে তুলি, রিয়াল চেহারাকে কার শরীরে কোন কালার, কয়টা পিম্পল উঠছে বোঝা যায় না। ঠিক এরকম সোশ্যাল মিডিয়া দেখেও কখনো কথা শুনে বুঝতে পারবেন না সে পার্সোনাল আসলে। লাইফে কেমন। তাহলে হচ্ছে আমার প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ হচ্ছে ডিফারেন্ট, সেটাকে আপনাকে বুঝতে হবে। এবং আমি যে এই মাইকের সামনে যত মূল্যবোধে কথা বলছি, পার্সোনাল লাইফে পালন করছি কিনা সেটা আপনাকে অনেকভাবে মেজার করতে হবে। এবার আপনার মূলত কোয়েশ্চেন ছিল সে সত্য নাকি মিথ্যা বলতেছে, এটা কিভাবে বুঝবো? যেমন আপনার সত্য মিথ্যা আমরা একটু প্র্যাকটিসে করি। আমি তারপরে হচ্ছে যে বলি। আ আপনার হচ্ছে আ আমি আপনাদের ২ জনকে হচ্ছে যে বলি, আপনি আপনার লাইফের এরকম একটা মানে ঘটনা বলেন, ধরলাম কক্সবাজার অথবা কোথাও যাওয়ার ঘটনা, যেখানের মধ্যে আপনার খুব ভালো লাগছে এবং কয়টা বাজে গিয়েছিলেন, কে গিয়েছিলেন, কয়টা বাজে কি খেয়েছেন, আপনি ডিটেইলস হচ্ছে ১ মিনিট সত্য বলেন। এরপর আমরা মিথ্যা আসতেছি এবং ক্যামেরা আমি বলব হচ্ছে উনার চোখের দিকে একটু খেয়ালও রাখবেন। এর পরবর্তী আমরা সাজ্জাদ যাক। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে সত্য বলতে বলছে, মিথ্যা না। এরপর আমরা সত্য পরে বলতে বলব বলছে। অন্য আরেক টপিকসে মিথ্যা বলতে। ইয়া আগে সত্য আল্লাহ। আমি দেখা দিচ্ছি যে লাইভ উদাহরণ। চল দেখি তো। সত্যটাই বলবে, রাইট? এখন সত্য বলেন, নরমালি বলেন। হ্যাঁ, শিওর, নো প্রবলেম, নো প্রবলেম। সো কক্সবাজারের কথা। এই মানে নিয়ে যে আপনার কোনো একটা মানে ট্যুরের trip, কথা tour। একদম খুব ডিটেইলস, একদম আপনার কে গেছে, ফ্রেন্ড গেছিল, No problem, বন্ধু no problem. কয়টা বাজে কি খেয়েছিলেন, কেমন লেগেছিল, ডিটেইলসে ২ মিনিট বলেন। নো প্রবলেম। সো তাহলে আমি রিসেন্ট, যেহেতু ঘোরাঘুরি, recent-টাই বলছি। রিসেন্ট ঘটনাই সমস্যা নেই। বলতেছি। সেটা হচ্ছে লাস্ট ফ্রাইডে। না, আপনি রিসেন্ট, আপনি হচ্ছে একটু ১ বছর আগেরটা ও, বলেন। একটু আগের। আচ্ছা, তাহলে কক্সবাজারে যেতে হবে, আমার কিছু করার নাই। হুম। ওকে, সো কক্সবাজার আমাদের ফুল ফ্যামিলি বলতে আমার বাবা, মা, আমার বড় ভাই, আমি, আমার ছোট ভাইটাকে আমরা হচ্ছে ও নেভাল একাডেমিতে ওকে দিয়ে আমরা হচ্ছে কক্সবাজার দিকে চলে আসি। তার মানে পতেঙ্গা থেকে আমরা কক্সবাজার কয়টার দিকে দিকে চলে কোন আসি। বাস, আমি খুব ডিটেইলস সহকারে জানতে চাচ্ছি। ওকে, সো পতেঙ্গায় ওকে আমরা হচ্ছে সকালবেলা যখন ছেড়ে দেই, এখন একটু কষ্ট হবে, তো আমি রিমেম্বার করার চেষ্টা করতেছি হ্যাঁ, ভাইয়া। আমি ওইটাই চাচ্ছি, আপনার কষ্ট হোক। এইটাই তো আমাকে বলে দিবে হচ্ছে ওকে, বিষয়গুলো। আচ্ছা 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 আচ্ছা। সো ওকে আমরা হচ্ছে সকালবেলা নেভাল একাডেমিতে ছেড়ে দিয়ে আসি। এবার আমি আপনার আর বলার দরকার নেই। একটু খেয়াল করে দেখেন এখানে বেসলাইন, উনি যখন ওকে আমরা সকালবেলা নেভাল একাডেমিতে হচ্ছে যে নিয়ে আসছি, ওনার হাত হচ্ছে ওই পাশেরটা বাম, এই পাশেরটা ডান। ওনার চোখগুলো যখন উনি উত্তরটা থিংকিং করতেছিল, চোখগুলো হচ্ছে বাম দিকে, উপরের দিকে, মানে বাম দিকের দিকে সরে গেছে। অতএব এটা হচ্ছে ওনার নরমাল বিহেভিয়ার। আমি থিওরিটা পরে হচ্ছে ব্যাখ্যা করতেছি, ঠিক আছে? এখন যখন আপনি মানে কোনো কিছু রিকল মানে চিন্তা করতেছেন, চিন্তা করার সময় এটা আপনার চোখের পজিশনটা কোন দিকে, ডানের দিকে যাচ্ছে নাকি বামের দিকে যাচ্ছে, তাহলে আপনার বেসলাইন হচ্ছে ও যখন সত্য আচ্ছা আচ্ছা বলতেছেন, আচ্ছা। তাহলে আপনার এটা ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, কিন্তু হ্যাঁ। অ্যাটলিস্ট বেসলাইনটা আপনি জাজ করছেন। কারণ বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করতে হলে আপনাকে বেসলাইন হচ্ছে জানতে হবে। আমরা কি এরকম হইতে পারে যে আমার বেসলাইন ভ্যারি করে নাকি না? এটা বেসলাইন, দেখেন এগুলোতে এফবিআই কাজ করে। ওখানে হচ্ছে কি সবার ভিডিও, আপনি বাজারে কি বলছেন না বলছেন এরকম অনেক ভিডিও আছে। তখন কারণ আপনি ক্রাইম করছেন, ইনভেস্টিগেশন করতে আসছেন, আগের ভিডিওগুলো দেখে এরপরে এখানে ভিডিওর সাথে Yes. কম্পারিজন করে। এগুলো অ্যাডভান্স লেভেলে কাজ। এবার আমরা আসি যেখানে আপনার গল্প নিয়ে আমার কোনো সাইরানাও ইন্টারেস্ট নাই। এবার আপনি হচ্ছে যে কোনো একটা জায়গায় ট্যুরের ঘটনা, দরকার কক্সবাজার সামথিং, প্লেস, টাইম, ডিটেলস সব মিথ্যা বলেন। ও মাই গড। আচ্ছা, নো প্রবলেম। সো আমরা হচ্ছে 4 বন্ধু মিলে ভার্সিটি শেষে আমরা হচ্ছে কক্সবাজার দিকেই রওনা হয়েছিলাম। কিন্তু মানে বাসায় আব্বু আম্মুকে জানানোর মতো সাহস তখন ছিল না। কারণ হচ্ছে বলবে যে ভার্সিটির টাকা দিতেই তোমাদের আমার এত প্রবলেম হয়ে যায়। তো ওই মুহূর্তে টাকা কেমনে ম্যানেজ করব, দিস ওয়াজ এ চ্যালেঞ্জ। আমরা আমাদের সেমিস্টার ফি এর টাকা দিব বলছিলাম, কিন্তু ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম, ও দিস ইজ বিকামিং টাফ, বানাইতে ওকে আপনি কত হ্যাঁ। টাকা কিভাবে হচ্ছে কোন Okay. ব্যাংকে ছিল, আমি এরকম আরো ডিটেলস জানতে চাচ্ছি। ওকে ওকে তখন ওয়ান ব্যাংকে হচ্ছে আমাদের টাকা জমা দিতে হতো ভার্সিটিতে। সো অন এ রেগুলার ডে কি হয়, মনে করেন সেমিস্টার ফি, সব ফ্রেন্ড মিলে সেমিস্টার ফির টাকা আমরা নিয়ে আসছি, ঠিক আছে, কিন্তু ওয়ান ব্যাংকের রিসিট আমরা নিছিলাম, কিন্তু হচ্ছে টাকাটা জমা দেই নাই। এখন বাপ মার কাছে যখন আমি বলবো যে হ্যাঁ আমি হচ্ছে সেমিস্টার ফি আমি ব্যাখ্যা শুনতে চাচ্ছি না, আমি শুধু জানতে চাচ্ছি কোন টাইমে কি কখন না? করছেন সব ডিটেলসে। ওকে, সো ওকে ধরে নিলাম, আচ্ছা ধরে না, এনিওয়ে 2013 সালের অক্টোবর মাসে আমার ফল এক্সাম থাকবে আর কি, ফল এক্সাম ছিল। সো ওই সময় এক্সামের আগে আমাদের টাকা জমা দিতে হবে। সো সকালবেলা হচ্ছে ভাই রিসিট ওকে, নিয়ে এবার দেখেন উনি হচ্ছে কথা বলার সময় হচ্ছে দেখেন এবার হচ্ছে ওনার হাতের বাম দিকে যেটা আছে, বাম দিকে তো চোখ যায় না, মিডল বরাবর বা হালকা ডান দিকে হচ্ছে ছিল। এরপর উনি কথার ফ্লো রাখতে পারেন না, যেমন এই কানটা হচ্ছে যে টাচ করছে। এর পরবর্তীতে যখন মানুষ মিথ্যা বলে নাকও টাচ করে, ক্যাটাকোলামাইন হরমোন তখন সিক্রেশন হয়।
ক্যাটাকোলাম। এখন কার সর্দির কারণে নাক টাচ করতেছে নাকি কি করতেছে ওকে। আপনাকে সেটা। আবার আপনি যখন ১ম টা হচ্ছে থিংকিং করতেছিলেন, আপনি কোথায় গিয়েছিলেন ৭০ টার সময় তখন আপনার চোখটা খুব বারবার নাড়তেছে। এটাতে আমরা কগনিটিভ লোডিং বলতেছি। অর্থাৎ আপনি ইনফরমেশন প্রসেস করতেছেন। আপনার ওকে। ক্ষেত্রে এটা আবার অনেকে মিথ্যা বলার সময় তার আবার চোখ নাড়ে। এখন এটা বেসলাইন বুঝতে হবে। ও কি বানায়, বানায় অনেক চিন্তা করতেছে না, কিনা? না। আপনার ওই সময় আপনি আপনার ব্রেইনের ইনফরমেশন সার্চ করতেছেন। এইজন্য কগনিটিভ লোড হইতেছে। কিন্তু আবার অনেকে মিথ্যা বলার সময় হয়। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এগুলো আসলে এত ইজি না। না। এইজন্য যে সবাই শিখে ফেলবে এমনটাও না না। মানে সেইম হবে না। কিন্তু আমার এক্সপেরিয়েন্সটাই আপনি বারবার জাজ করে জাজ দেখতে আমি পারেন কিন্তু যে আগেরটার সাথে করছি। এর পরবর্তীতে আপনি এই কথা বলার সময় হচ্ছে চোখের পজিশনটা আমি বললাম। এটার আমি থিওরিটা আগে চোখেরটা বলিনি। যখন জেনারেলি এটা 100% না। অনেকের ক্ষেত্রে হয়টা কি কেউ যখন হচ্ছে সত্য কথা বলে, অতীত রিমেম্বার করে, তখন হচ্ছে তার বামের উপরের দিকে হচ্ছে যায় চোখ থাকে। যেমন আমি চিন্তা করলাম হচ্ছে আমি কক্সবাজার ওখানে গিয়েছি। ওখানের মধ্যে আমার এই ফ্রেন্ড ওই দেখে সে কত নাচানাচি করছে। অর্থাৎ আমার উপরে। আর আমি যদি হ্যাঁ, পিঙ্ক হাতি ওর উপরে আমি উঠছি। অর্থাৎ তখন ডানে উপরের দিকে চলে যাবে। আমি যখন নিউ ভাবে ক্রিয়েট করতে চাচ্ছি। এটা 100% না। এগুলো আসলে সাইকোলজি যেটা আমি আসলে আমার পিএইচডি তে একটা পাবলিকেশন আসবে ২০২৭ ইনশাআল্লাহ। এই থিওরি 100% অ্যাকুরেট না। কিছু মানুষের ক্ষেত্রে 50-60% এর মধ্যে সাথে অ্যাকুরেট হবে। অতএব এটা আমি আই মুভমেন্ট দেখেও বুঝতে পারতেছি। এবার বডি ল্যাঙ্গুয়েজ কিউজ যেটা বললাম, আপনার এই যে কথা বলার টোনের মধ্যে অনেক চেঞ্জিং আসছে। আপনার হচ্ছে শোল্ডারটা একটু হচ্ছে উপরের দিকে হচ্ছে যে উঠে যাবে। এরপরে আপনার হচ্ছে যে মুখে টাচ করা অথবা চোখ টাচ করা, এই কান টাচ করা এগুলো আপনার হচ্ছে যে থাকবে। বেড়ে যাবে। আসলে যেমন আমি আপনাকে বারবার সেকেন্ড টাইম বলতেছি আমার ব্যাখ্যার দরকার না। আপনি শুধু টাইম বলেন। আপনি হ্যাঁ। বলতে পারতেছেন, আপনি শুধু ব্যাখ্যা। কারণ আপনার কাছে ব্যাখ্যা দেওয়াটা খুব ইজি। যখন আমি টাইম টু টাইম বলে দিব, আল্লাহ! কারণ হচ্ছে তখন আপনি তো নতুন করে চিন্তা করতে হবে। এজন্য উনি বারবার ব্যাখ্যাতে চলে যায়। যত না চাচ্ছে কিন্তু ব্যাখ্যাতে চলে যাচ্ছে। হ্যাঁ। এখন আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা এটা আসলে অনেক যেমন আমি আমার পিএইচডিতে ১৮০ টা কিউজ এরকম ছোট, ছোট ১৮০ টা কিউজের স্কেল তৈরি করে আমরা দেখতেছি সত্য মিথ্যার সময় কোনটা থাকে। হুম। এখন আপনি ১ টা ২ টা দিয়ে হচ্ছে যে পারবেন না। আপনাকে অনেকগুলো হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে যে দেখতে হবে। আর আপনার ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি, আপনার তো আমরা যদি আরো কতক্ষণ ১০-১৫ মিনিট নরমাল কথা শুনতাম। এরপর আপনাকে পার্সোনাল বা রিলেটেড কথা জানতাম। তারপর আপনাকে ক্রাইম রিলেটেড বা জিজ্ঞাসা করতাম, আপনি সত্য বলে দিতেন বা আমরা বুঝতে পারতাম। এজন্য আমরা ক্রিমিনাল ইনভেস্টিগেশন এ ১ম এ জিজ্ঞাসা করি নাই, "তুই মারছস কিনা? কি অবস্থা? ভালো আছো? তোমার হচ্ছে ফ্যামিলি কি অবস্থা? বাচ্চারা এতটুকু পড়ে, তাকে কি পড়াবা?" মানে আমি তার সাথে র‍্যাপো বিল্ড আপ করতেছি। র‍্যাপো বিল্ড আপ এর উদ্দেশ্য কি? আমি তার নরমাল বডি ল্যাঙ্গুয়েজ, বিহেভিয়ার জানতেছি। আরেকটা হলো যারা মিথ্যা বলে তারা হচ্ছে কি ওভার স্মার্ট হয় অথবা হচ্ছে খুব রিজিড অথবা থাকে যে ওপেন হয়ে কথা বলতে চায় না। আপনাদের সাথে বিগ প্রবলেম হইছে কি? আমি খুব দ্রুত মিশে গেছি তো আপনাদের সাথে। আমার মনে হয় না আপনারা বডি ল্যাঙ্গুয়েজ অন্য কোনো পডকাস্টে এত নাড়াচাড়া করছেন। আমার সাথে আজকে যত আপনারা নাড়াচাড়া করতেছেন, কমফোর্ট ফিল করতেছেন। আই ডো আই No, কা but you are giving us that flexibility. That's কারণ true. সেটা। আর এখন হচ্ছে ক্রিমিনাল হয় কি একদম খুব শক্ত করে হচ্ছে যে বসে থাকে অথবা খুব ওভার ফ্রেন্ডলি দেখা, ওভার এক্সপ্লেইন করে। এই ওকে, জায়গাগুলো আমরা ডিফারেন্ট গুলো দেখে হচ্ছে সত্য মিথ্যাটা হচ্ছে বের করি। ওকে। অতএব এটা শিখতে হবে বডি ল্যাঙ্গুয়েজ ভাই, এনালাইসিস। ভাই ভাইয়া আমি একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই যে আমার একটা সমস্যা হচ্ছে আমি যেকোনো জায়গায় গেলে মানে অপরিচিত মানুষ বা কোনো একটা ইভেন্টে গেলে আমি আগ বাড়ায় কথা বলতে পারি না। স্ট্রেঞ্জার্সদের সাথে আমি কানেক্ট করতে আমার জন্য একটু প্যারা হয়। তো যেকোনো স্ট্রেঞ্জার্স বা যেকোনো রুমে রাইট? আমি যদি গিয়ে I want that person to connect with me and like me এই জিনিসটা কিভাবে করতে পারি? ফার্স্ট টায় আমি এটাকে ১ম এ আমি বলব এটাকে আপনার সাইকোলজি খেলতে হবে। সাইকোলজিটা হচ্ছে এরকম, আপনি যখন চিন্তা করেন, আপনি তো ইন্ট্রোভার্ট হওয়ার কারণে আপনার পার্সোনালিটি আমি খুব কারণ সাইকোলজিস্ট আমি ট্রেডস গুলো তো সব মুখস্থ আমার জানা আছে। আপনি হচ্ছে চিন্তা করেন ও আমাকে অ্যাকসেপ্ট করবে নাকি করবে না। আপনি জাজমেন্টাল হয়ে যান। অতএব আপনাকে এত জাজমেন্টাল হলে ওভার থিংকার হলে হবে না। আপনি ওভার হুম, থিংকিং করে আপনি হচ্ছে নিজেকে এভাবে রাখবেন, ওকে আমি চেষ্টা করি সে আমাকে কখনো খারাপ কথা অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্টও করতে পারে। আপনি তো হাই কেমন আছেন, ভালো আছেন কিনা? সেই বিষয়টা আপনি নিজেকে আগে নিউট্রাল রাখবেন যে নিজেকে সবসময় এরকম জাজ করবেন। হ্যাঁ, আপনি এনালাইসিস করেন। যেমন আমরা পডকাস্ট করার পরে আমার কি বলেছে আমি এনালাইসিস করব। কিন্তু এখন বসে, বসে এনালাইসিস করতেছি না। ফ্লো অনুযায়ী বলে হ্যাঁ। যাচ্ছি। অতএব আমি সবসময় এত জাজমেন্টাল হব না। জাজমেন্টাল মানে কি? আমি সবসময় নিজেকে বিচার করতেছি। ওটার জন্য ফিক্সড টাইম। ফিক্সড টাইমে জাজমেন্টাল করে ঠিক করে নিজেকে ওই জায়গার জন্য ওখানে ক্লোজ করে ফেলা। সারাক্ষণ আবার এটা ঠিক হইছে নাকি ঠিক হয় না ওইটাও আবার চিন্তা না করা। তাহলে আপনাকে হুম। নন জাজমেন্টাল ফার্স্ট এ অ্যাটিটিউড এ হচ্ছে যেতে হবে। এবার সেকেন্ড বিষয়টা হলো আ আপনি ওখানে হচ্ছে কোন কালচারে, কোন সোসাইটিতে যাচ্ছেন সেটা ইম্পোর্টেন্ট। যেমন আপনি ধরলাম একটা খুব পশ বা হুম। ক্লাব এরিয়াতে যাচ্ছেন। ওখানে আপনার ড্রেস আপ গুলো তাদের কথা বলার কারণ আমরা খুব মডার্ন বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলো গেলে ওখানে আমরা হ্যান্ডশেক করা, হাগ করা ইস দ্যা ভেরি জেন্ডার এখানে এত বেশি ইস্যু হয় না যদি পরিচিত হয়। ইটস দ্যা নরমাল থিং।
আবার আপনি হচ্ছে ধরলাম খুব ধার্মিক হচ্ছে কোন এরিয়ার মধ্যে হচ্ছে গেলেন। তাহলে সেখানের মধ্যে হচ্ছে যে আপনি ফিমেলদের দিকে চোখে চোখ তাকায় কথা বলাটাকে হচ্ছে ডিসকমফোর্ট। আপনি তাহলে কথার সুরটা তো নরম থাকবে, কনফিডেন্স থাকবে। আপনার ওখানে যে টোনে হচ্ছে কথা বলা হয়, সেই জায়গাটা আপনি দেখবেন। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো ওদের ভ্যালুটা কেমন, ওদের কালচারটা কেমন, ওই কালচারে কি অ্যাকসেপ্টেবল, কি অ্যাকসেপ্টেবল না, আপনাকে সেটা আগে রিড করতে হবে, সেটা জানতে হবে। দেন আপনাকে ওইভাবে হচ্ছে বিহেভ করতে হবে। তাহলে নন জাজমেন্টাল হলাম। আমি তার কালচার, তার অ্যাকসেপ্টেন্স এনভায়রনমেন্ট বুঝলাম। এর পরবর্তীতে যদি সম্ভব হয় এই ব্যক্তিটা কোন পার্সোনালিটি আমি বা হচ্ছে কিভাবে কথা বলে, আমি তার কথাগুলো এনালাইসিস করে তার সাথে কমিউনিকেট করব। আর আরেকটা জিনিস আমি যতটুকু আমি বুঝি, আমরা অন্য মানুষকে মনে, মনে কিভাবে চিন্তা করতেছি এটা আমার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে চলে আসবে। আমি যদি চিন্তা করি অল মেন আর রেপিস্ট, অল ফিমেল আর গোল্ড ডিগার, এরা আসছে প্রতারণা করার জন্য, বা মনে, মনে আমি অন্যের সম্পর্কে নেগেটিভিটি রাখলে এটা আসলে অপোজিট পারসন ভাইব পেয়ে যায়। এজন্য আপনি মানুষকে হচ্ছে যে এটা পজিটিভ এটা ভাবে ভাইব পেয়ে যাবে? হ্যাঁ, অফ কোর্স। কারণ দেখেন আমি আপনাকে পিছনে গালি দিতেছি বিশ্বাস করেন। যাওয়ার পরে আপনার ভাইয়ের সাথে দাঁড়ায় আমাদের ২ টা গালি দিচ্ছেন। আমার সমালোচনা করতেছেন। লাইফে এমনটাই মেজরিটি ক্ষেত্রে হয়। এজন্য আপনাকে করতে হবে। যেমন এটা তো আমার জন্য বিগ চ্যালেঞ্জ। কারণ আমি অ্যাজ সাইকোলজিস্ট ৬ জনের মধ্যে একজন মেন্টাল হেলথ। আমি তাইলে কি বলব সবাই পাগল না? ৬ জনের মধ্যে একজন হওয়ার চান্স আছে। তাইলে আমি চিন্তা করব একজন কে এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। বাট আমি ৫ জনকে আইডেন্টিফাই করে ফেললাম। এবার তো আমি ক্রিমিনাল নিয়ে কাজ করি। যেখানে পলিটিশিয়ান বলেন, ক্রিমিনাল বড়, বড় তাইলে কি সবাই ক্রিমিনাল? অনলি 1-2% হচ্ছে যায় বা সর্বোচ্চ 10% ক্রাইম অ্যাক্টিভিটি তে করে। তাহলে 90% 80% তো ভালো বা নরমাল ক্রাইম করে বা কোন ক্রাইম করে না। আমি কি এখন সবাইকে এরকম জাজ করা শুরু করব? আপনার এই জায়গাটাকে হচ্ছে যে বাউন্ডারি রাখতে হবে। আপনি কিভাবে হিউম্যানকে জাজ করতেছেন, আমি এজন্য সবাইকে এজন্য আমি সবসময় চিন্তা করি আপনার দ্বারা আমার কি ক্ষতি হতে পারে এই সম্পর্কে আমি সচেতন, বা আমি প্রতারিত হলে কতটুকু প্রতারিত হবে। বাট এর অর্থ আপনি প্রতারণা করবেন এমনটা না। আমি আপনাকে বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না। কিন্তু আমি আবার আপনাকে অসম্মানও করি না। আমি আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, মন থেকে ভালোবাসি। আবার আমি সতর্ক। আপনার দ্বারা প্রতারিত বা ক্ষতি হইলে আমি ওইটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড কিনা। যেমন আমি ম্যানেজার দিয়েছি, আমার এক্সিকিউটিভ ডাইরেক্টর আছে, অ্যাকাউন্টস আছে। এরা আমার ক্ষতি করলে সর্বোচ্চ কত ক্ষতি করতে পারবে আমার হিসাব করা আছে। এর অর্থ আমি তাদেরকে কখনো অসম্মান করি। কারণ আমি তাদেরকে মন থেকে ভালোবাসি। আমি সবসময় প্রশংসা করি যে, "ভাইয়া তোমাদের কারণে তোরা আমার প্রতিষ্ঠানের ফিলার। তোমাদের কারণে আমি দেশের বাইরে থাকা সত্ত্বেও আমি এরকম ছোট, ছোট ইন্টেলিজেন্স, পুলিশ, কর্পোরেট লেভেলে ট্রেনিং দিয়ে যেতে পারতেছি।" যে ওয়াও! কর্পোরেট লেভেলে ট্রেনিং দিয়ে যাচ্ছি। লাইক আমি দ্যাট। আমি আপনাকে হচ্ছে যে একটা হচ্ছে যদি দেখাই, যেমন হলো একটু এভাবে হুম, একটু কাছে আ চলে আসেন। হুম, হ্যাঁ। যেমন হলো এভাবে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা হাই পাওয়ার পোজ বলি। ঠিক আছে? হুম। এমি কার্ডির একটা রিসার্চ আছে। আমি হচ্ছে কিছু আপনাদের পোজ দেখাই। যদি বলতে, হ্যাঁ, বলতে মনে প্লিজ, আসছে। প্লিজ দেখেন না। আ একটু যেমন নামাই দেন। হলো আপনি এভাবে হচ্ছে যে আমরা বসের মতন হচ্ছে বসেছেন, অথবা আমি একটু আগে দাঁড়িয়ে দিয়েছেন, অথবা আপনি এভাবে হচ্ছে টেবিলের উপর পা তুলে মানে এটার উপরে পা তুলে বসে আছেন, বা সামথিং আপনি বসের মতন হচ্ছে দাঁড়ানো অথবা বসে আছেন। তাহলে আপনার যে টেস্টোস্টেরন এবং কর্টিসল হরমোনও চেঞ্জিং হয়ে যাবে। সেটা কি রকম? অ্যামিকার্ডি আপনারা YouTube এ সার্চ দিলে পেয়ে যাবেন। তার খুব রিসার্চ আছে। যেখানের মধ্যে হচ্ছে বলা আছে ২ মিনিট ধরে আমি যদি এই স্টাইলে বসে থাকি, মানে হাই পাওয়ার পোজ কোনো স্টাইলে, অথবা হচ্ছে ইনফরমাল পায়ের উপর পা তোলা, অথবা এরকম, বা আমি এভাবে যেন দাঁড়িয়েছিলাম সেভাবে। তাহলে হবেটা কি? আপনার টেস্টোস্টেরন হরমোনটা আপনার 20% হচ্ছে বেড়ে যাবে। ২ মিনিট এভাবে থাকলে। মানে যেটা আপনাকে লিডারশিপ হরমোন, যেটা আপনাকে এনার্জি দিচ্ছে। আর কর্টিসল হরমোন 25%, অর্থাৎ যেটা আপনাকে টেনশন দিচ্ছে, স্ট্রেস হরমোন আমরা বলে থাকি। সেটা হচ্ছে আপনার 25% কমে যাচ্ছে অনলি হাই পাওয়ার পোজে যাওয়ার কারণে। তাহলে এখন হচ্ছে এটা কি? আপনার ইন্টারভিউতে খুব টেনশন আছে। আপনি ২ ভাবে এভাবে বসেন, বা আপনার একটা এমপ্লয়ি বা বসে খুব টেনশন দিচ্ছে। এখন রুমে একা আছে। আপনি ইনফরমাল ভাবে বসে নিজের বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে চেঞ্জ করে নেন। উনি কিন্তু সোশ্যাল সাইকোলজিস্ট, উনার ওয়াও! রিসার্চ বেস। আবার আরেকটা হচ্ছে আমরা বলি না ছ্যাঁকা খায় ব্যাকা হয়ে যায় এরকম। তুমি মন মরার মতন হচ্ছে বসে আছো। কোন কিছু ভালো লাগছে না। আপনি তাহলে এই জাতীয় পোজ গুলো হইলে হবেটা কি? আপনার টেস্টোস্টেরন হরমোন তো আপনার 10% কমে যাবে। আবার কর্টিসল হরমোন, স্ট্রেস হরমোন 10% বেড়ে যাবে। অর্থাৎ আপনার কিভাবে বসতেছেন, কথা বলতেছেন এই জিনিসটা ম্যাটার। এবার আসি আমরা যে দাঁড়ানোর অবস্থা বলছি। আবার একটু স্কোর। হুম, যেমন আমাদের ক্রিকেটাররা হচ্ছে যে যখন খেলে তখন এইভাবে হচ্ছে যে হাত দিয়ে রাখে। অর্থাৎ তাদের জন্য এই ব্যাখ্যাটা হচ্ছে যে তারা কোন কিছু হচ্ছে যে ওয়েট করতেছে, রিল্যাক্স করতেছে, এভাবে হাত দিচ্ছে। কিন্তু আমার আপনার মা যখন হচ্ছে আমরা ভুল করে আসছি মারার জন্য রেডি। "কিরে কই গেলি?" এখন আমার এই হাত ৪ টা সামনে মানে কি? হ্যাঁ, ইয়াগুলো আঙ্গুলগুলো হ্যাঁ। হাত ৪ টা সামনে মানে হচ্ছে আমি টু মাচ ডমিনেন্ট। আবার একটা হচ্ছে আমি যদি হালকা এভাবে হচ্ছে রাখি লেস ডমিনেন্ট। মানে তখন হচ্ছে ঝাড়বে কিন্তু মারবে না। অতএব আমার এই ঝাড়বে ও আঙ্গুল দেখে বুঝে ফেলছে ভাই মানে এভাবে কিন্তু ঝাড়বে দেখেন কিন্তু এটা মারবে। কতগুলো মিনিং। একটা মিনিং আবার হচ্ছে আপনার ওয়ান্ডার ওম্যান যে হচ্ছে মুভি সুপার মুভি এটা রাখছে সেই হাই পাওয়ার
পোজ। ও আবার আপনার এটা কনটেক্সট অনুযায়ী বডি ল্যাঙ্গুয়েজের মিনিং গুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এইজন্য ওকে এগুলো এআই ভাই আসলে কখনো আপনাকে মানে আমার জব নিতে পারবে না এআইও। ভাই আমার মেয়ে এটা ঠিক করে আগে এটা ঠিক আমার করে। মেয়ে বুঝছেন জি। হ্যাঁ। এরকম করে সারাক্ষণ মানে ডমিনেট করতে চাচ্ছে আমাকে বাবা, সবসময় এরকম করে মানে আপনাকে ডমিনেট বাবা করতেছে। তুমি এটা কেন করতেছো না, এটা তোমার করার কথা না, ও 3 বছর বয়স এখন থেকে দেখি এরকম করে আমার সাথে ইয়া করে। কারণ সে শিখে গেছে আপনাকে কন্ট্রোলিং করা যায় এবং আপনি তাকে অনেক ভালোবাসেন সেজন্য সে কন্ট্রোল ওয়াও করতেছে। মাশাআল্লাহ। এটা কি এখন রিভার্স কেমনে করা যায়? নাকি ইটস টু লেট? না মানে ভাই এই জায়গায় একটু নাফিসের এখান থেকে আমি একটু বলি, যেমন ওর বাচ্চার কথা বললাম, আমাদের বাচ্চা আলহামদুলিল্লাহ ওদের জন্য মানে অ্যাজ এ প্যারেন্ট অনেক সময় মাঝে মাঝে চিন্তা হয় যে কিভাবে বড় করলে আসলে সামনের দিনের মানে সত্যিকারের ওই আদর্শ সন্তানদের পিতা হইতে পারবো। সো সেই জায়গায় আপনার কোনো সাজেশন আছে কিনা এই সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে? এখানের মধ্যে হচ্ছে আমাদের নেক্সট এর যে চেঞ্জিংটা আসতেছে জেনারেশন টু জেনারেশন। এখনকার আমরা জেনারেশন চেঞ্জিং আমি বলব ১ টা ২ টা জেনারেশন নয়, ৫-১০ টা জেনারেশন চেঞ্জিং এর মতন আসছে। জেন জি বলেন, এর পরের জেনারেশন বলেন এবং এদের পৃথিবীটা অনেক কঠিন হয়ে যাবে। আপনি চিন্তা করেন ২০১২ সালের আগে হচ্ছে যে আমরা ইন্টারনেট, মোবাইল এত ছিল না। এখন ২০২২-২৫ এ হচ্ছে জগৎটা কিরকম। আবার এআই আসার পর দুনিয়াতে আরো চেঞ্জ হয়ে গেল। এখন আপনার বাচ্চাকে হচ্ছে শিখাতে হবে মূল্যবোধের প্র্যাকটিসের এখন বাংলাদেশে কোনো জায়গা নেই। কারণ আমরা এখন দেখিও না কেউ সৎভাবে চলে, যে খারাপভাবে চলে সেই নিজেকে অনেক হুম। পাওয়ার ভাবে দেখায় এবং ডমিনেট করে। আমাদের হচ্ছে পলিটিশিয়ান বলেন হচ্ছে কখনো কোনো অপরাধের কারণে সরি বলে তার পদত্যাগ করে নাই যে পর্যন্ত না মানুষ মারা গেছে। অতএব আমাদের এই প্র্যাকটিস গুলো না। এখন বাচ্চাকে আপনাকে ঘরের মধ্যে হাসব্যান্ড, ওয়াইফ আপনারা নিজেরা আত্মীয়স্বজনের মধ্যে যে রিলিজিয়াস ভ্যালু গুলো প্র্যাকটিস করেন সেগুলো দেখাতে হবে। সাথে হলো তাকে হচ্ছে এটাও শিখাতে হবে আশপাশের লোক আপনি যেভাবে চিন্তা করছেন চাচ্ছেন এরকম না। ও যেন নেগেটিভ এনভায়রনমেন্ট এর সাথে ডিল করা শিখাতে হবে। এখন আমাদের মা-বাবাদের হয়টা কি বাচ্চাকে আমরা অনেক ইফোর্ট দিয়ে তো অনেক ভালোবাসি। ভালোবাসার কারণে ওকে আমরা কখনো না বলতে পারি না, কষ্ট শিখাতে পারি না, অভাব শিখাতে পারি না। আপনি হচ্ছে অনেক টাকা-পয়সা আলহামদুলিল্লাহ কামাচ্ছেন। আমি বলব ২ হুম। বছরের মধ্যে ১ মাস হলো আপনি হচ্ছে একটু অভাবে চলেন। অভাবটা একদম ক্রিয়েট করবেন। দরকার হলে দেখেন ডিম খেলে প্রোটিনের অনেক হয়ে যায়। আপনি কম টাকায় অনেক প্রোটিন হেলথি লাইফ হচ্ছে চলা যায়। দরকার হলে আপনি খুব লাক্সারিয়াস লাইফ না চলে ১ মাস বা ২ সপ্তাহ এরকম সবাই মিলে, নট অনলি বাচ্চাকে, সবাই মিলে বাবা আমার ব্যবসা এগুলো খুব খারাপ চলতেছে। আমি হচ্ছে যাই আমরা একটু সারভাইভ করতে হবে। তাকে ব্যাখ্যা করুন, বুঝান। এখনকার জেনারেশনকে আপনি ব্যাখ্যা করতে হবে। ইয়েস। এই জিনিসটা হচ্ছে কেন হচ্ছে। এবার আর নেক্সট জেনারেশন হচ্ছে যেমন আমাদের করোনা আসছে। করোনা আমরা ৩ বছর আটকা ছিলাম ঘরের মধ্যে। আমাদের হচ্ছে এ ভূমিকম্প আসতে পারে। এর পরবর্তীতে ওয়ার্লডটা অনেক চেঞ্জিং। আমাদের পলিটিশিয়ানরা যা করে যেকোনো সময় বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। অতএব এরকম কঠিন সিচুয়েশন এ কিভাবে টিকে থাকতে হবে এগুলো তাকে মেন্টালি আগে প্রিপেয়ার করা। নয়তো হঠাৎ করে নতুন আসলে সেই কুল কিনার খুঁজে পাবে না। এইজন্য আপনাকে এই বিষয়গুলো শিখাতে হবে এবং তার মন মতো দুনিয়া হবে না। দুনিয়া হচ্ছে দুনিয়ার মতন চলবে। সেখানে সে অ্যাডজাস্ট করে যেতে হবে। আপনি তো সাইকোলজি ফিল্ডেও একটু হালকা আশপাশে কাজ করেন। সেখানে বাচ্চাদের সাথে কাজ করতে হলে কখন অ্যাটেনশন দিবেন, কখন অ্যাটেনশন দিবেন না, সেই বিষয়টাকে আপনাকে অনেক বেশি লার্নিং করতে হবে। আর এর পরবর্তীতে আপনার ফ্যামিলিতে একটা এথিক্স মেইনটেইন করতে হবে। যেটা না মানি না। ফ্যামিলিতে কোক খাবো না মানে হচ্ছে কেউ কোক কিনে দিতে পারবে না। এটা আচ্ছা। আপনি হোক, মেয়ে বা মা হোক অথবা দাদা-দাদি কেউ। মোবাইল আমি হচ্ছে আ ঘরের মধ্যে TikTok বা কোনো আমি মোবাইল চালাবো না। অনলি ওকে। শুধু কল, এখানে কল চলবে। কোনো হচ্ছে ডিজিটাল ডিভাইস চলবে না। সবাই মেইনটেইন করে চলবে। এরকম রাখলে তখন ওরা একটা দেখে শিখে। বাচ্চারা হচ্ছে দেখে শিখে। হুম, 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 আপনি হুম, হুম। যদি আজকে মনে করেন মোবাইল দিয়েছে, লক করছেন, বাহ! তুমি হয়তো অনেক পারছো। তাইলে আপনি একটা তাকে রিওয়ার্ড দিছেন। সে জানছে নিশ্চয়ই মোবাইলের সাথে কোনো মজা আছে। সে এখন সে নিয়ে কাজ করবে। আবার আপনি হচ্ছে সারাক্ষণ আ মোবাইল দেখে হাসতেছেন। বাচ্চা দেখছে নিশ্চয়ই এখানে হাসার কোনো কিছু আছে। ইয়েস। ডোপামিন সিক্রেশন এর ম্যাটার আছে। তাহলে এখন সে কি করবে? সে ওই জিনিসটার দিকে আরো যাবে। এখন বাচ্চার যেখানে তার বিহেভিয়ার শেপিং এর জায়গা ৫ বছরের মধ্যে তার মেজরিটি পার্সোনালিটি ডেভেলপ হয়ে যায়। আপনি এই জায়গাতে তাকে গড়ে তুলেন নাই। তাহলে সে কিভাবে ফিউচারে মেন্টালি স্ট্রং থাকবে? এজন্য একজন পার্সোনালিটি তার আ পাস্ট লাইফটা কেমন ছিল, প্যারেন্টিং কেমন ছিল, ট্রমা হিস্ট্রি আছে কিনা সেগুলো হচ্ছে জানা দরকার। কিন্তু হুম। এত ডিপ লেভেলে আসলে কাজ করা হয় না। যেটা আমি মনে করি কাজ করা দরকার। তাহলে আমরা বেস্ট পারসন গুলো হচ্ছে নিতে পারবো। ভাই এই জায়গায় তাহলে মনে হচ্ছে না যে কিন্ডারগার্টেন হোক বা যেকোনো মানে প্রাইমারি লেভেলের স্কুলের টিচারদের তাহলেও এরকম দারুণ কিছু ট্রেনিং দেয়া পসিবল যারা কিনা সো দ্যাট ফিউচার লিডার তৈরি করতে পারে। প্যারেন্টসদের তো আছেই। মানে স্কুল, কলেজের এই জায়গাতেও একটা ভালো একটা অপরচুনিটি আছে। ভাই আপনি তো কারণ আমার ফিল্ড হচ্ছে সাইকোলজি, তারপরে ফরেনসিক,
ক্রাইম বিজনেস। এখন আপনি আমাকে দিলে আমি তো ওই জায়গায় সমুদ্রে ডুব দিব। এবার পরের কথাটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে হচ্ছে শোনেন। আপনি যে টিচারদের কথা হচ্ছে বলছেন, এখন টিচাররা হচ্ছে এটা শিখার জন্য যে টিচারদেরকে আমি নিয়োগ দিচ্ছি, যে সেলারি দিচ্ছি ওরা কি নিউ, নিউ বিষয় অ্যাডাপ্ট করার জন্য এত যোগ্যতা রাখে কিনা? সেটা একটা ১ম কোয়েশ্চেন। আমি হ্যাঁ, অনেক টিচারের হেল্প নিয়ে বড় হয়েছি লাইফে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। বাট এবার আসেন আমরা এআই যে বিষয়টা আসছে, এআই আসার কারণে হচ্ছে শিক্ষা ব্যবস্থা এখন ইনফরমেশন মনে রাখা কোনো ফ্যাক্ট না। এখন হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি নতুনত্ব কিভাবে আনতে পারেন। কিন্তু যারা এআই নির্ভর হয়ে যাচ্ছে তাদের আমরা রিসার্চ কি পাচ্ছি? তারা কোনো আপনার ব্রেইনে তথ্য মনে রাখতে পারতেছে না, ক্রিয়েটিভিটি কমে যাচ্ছে। তাহলে এখনকার সময় নিডটা কি? নিডটা হচ্ছে আমাকে ক্রিয়েটিভিটি হচ্ছে তার বাড়াতে হবে। এমন তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিতে হবে যেটা এআই দ্বারাও হবে না। এআই তো ইনফরমেশন দিবে। তাকে ফিজিক্যালি কাজ করতে পারবে না। যেটা এই লেভেলে আমাদের দেশে কাজ করা দরকার। কারণ প্রেজেন্ট প্রবলেম আমি এটা ফেস করতেছি। এখন এই প্রবলেম ফেস করার আগের প্রবলেমগুলো হচ্ছে কি? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে মুখস্থ নির্ভর। যেখানে টিচাররা নতুন বিষয় অ্যাডপ্ট করার জন্য রেডি না। মা-বাবারা অনলি হচ্ছে যে তুমি কত সিজিপিএ পাইছো, তোমাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে হবে। যেমন আমি আমার লাইফে আলহামদুলিল্লাহ বলব, আমি এখন আলহামদুলিল্লাহ বলতেছি। আগে তো খুব কান্না করতাম। জীবনে একটা প্যারাগ্রাফ মুখস্থ করে আমি লিখতে পারি না। আমার এটা খুব কষ্ট লাগতো। সারাদিন রব্বি জিদনি ইলমা এরপরে স্মরণশক্তি বাড়ার যত বই আছে সব পড়তাম, আমল করতাম। কিন্তু মুখস্থই করতে পারতাম না। আমার মনে আছে আমার ইউনিভার্সিটি লাইফে আমি শুধু ফ্রেন্ড সার্কেলে বলতাম, "আমার শুধু পয়েন্টের নাম বলে দে।" উদাহরণ ক্রিয়েট করা আমার কাজ। আমার মনে আছে আমি পুরা লাইফটাই শেষ করছি উদাহরণ কনসেপ্টটা লিখে উদাহরণ দিয়ে, দিয়ে। এবং আমার টপ পজিশন সবসময় ছিল। টপ মানে কি? টপ 7 বা 8 এর মধ্যে আমার একদম প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটি সব ছিল। কিন্তু আমি মুখস্থ করতে পারিনি। তাইলে আমার কি? আমি ক্রিয়েটিভিটিতে জায়গা ছিল এখন যার কারণে ক্রিমিনালদের সাথে আমি খেলতে পারছি। এবার আপনার শিক্ষা ব্যবস্থায় কি এই জাতীয় ক্রিয়েটিভিটি কোনো যে আমরা চেঞ্জিং এর কথা আসতেছি। এবার আমি তো ইন্ডিয়াতেও পিএইচডি করতেছি। ওখানের বর্তমান কালচারটা হচ্ছে শোনেন, ওখানে আসলে ইন্ডিয়াটা এমন একটা জায়গা যেখানে যে সবজি কিনতে চায় ল্যাম্বরগিনিতে করে সবজি কিনে আবার হচ্ছে রোডে ঘাটে হচ্ছে পায়খানা করে। অতএব আপনি কি উদাহরণ দিতে চান? তার উপর ফ্যাক্ট। মানে এটা এত বড় কান্ট্রি, আপনি যা উদাহরণ চান সেখান থেকে পেয়ে যাবেন। এবার আমি ওখানে কিছু একটু ভালো উদাহরণ দিইনি। ওখানে মোবাইল কোম্পানি যেটা আছে মোবাইল কোম্পানি হচ্ছে কি আপনার যেমন আমার কাছে জিমিনি হচ্ছে আই পেইড ভার্সনটা ফ্রি। আমি মোবাইল কোম্পানি থেকে ওখানে পেয়েছি। আমার সিম ছিল। এরপরে 2 টেরাবাইট দিয়েছে। এরপরে ChatGPT হচ্ছে আবার ফ্রি পেয়েছি। ChatGPT আরেকটা ইন্ডিয়াতে হচ্ছে যে আপনার ছাত্রদের জন্য হুম। ফ্রি করে দিছে ১২ মাসের। জিমিনি হচ্ছে আমি ১.৫ বছর এবং 2 টেরাবাইট আমি পেয়েছি। আমার ২ টা সিম আমি ২ টা ইমেইলের মধ্যে অ্যাক্সেস পেয়ে গেছি। এর পরবর্তীতে আরেকটা মোবাইল কোম্পানি এআই যে আছে সেটাও আপনাকে ফ্রি দিয়ে দিচ্ছে। তাহলে Perplexity, এখন রাইট, হচ্ছে রাইট। আপনার বিষয়টা কি? বিষয়টা হলো ওরা হচ্ছে তো আর আবিষ্কার করতে পারে নাই। আপনি তাড়াতাড়ি অ্যাডপ্ট করে নিচ্ছে। কারণ পৃথিবীতে এখন এমন জিনিস আপনি অ্যাডপ্ট করতে না পারলে আপনি পিছায় যাচ্ছেন। এখন আমার দেশের তো গভর্নমেন্ট লেভেলের, টিচার লেভেলের এই জাতীয় চিন্তা উনারা করে না। এখন এখানের মধ্যে এআই আসলে যে আমাদের ফার্স্টে রিলিজিয়াস কনসেপ্ট এটা হালাল হারামের বিষয়, আমাদের দাজ্জালের প্রভাব কিনা সেইটা চলে আসবে। এরপর আমাদের যারা ডিসিশন মেকার আছে ওনারা কি এই পরিমাণ নিউ চেঞ্জিংটা বুঝতে পারতেছে এবং আমাদের যে কি পরিমাণ চ্যালেঞ্জ আসতেছে সেটাকে ওনারা অনুধাবন করতে পারছে না। অতএব আপনি যে ট্রেনিং এর কথা বলছেন আমাদের প্যারেন্টদেরকে শিখায় বা টিচারদেরকে শিখায়, আপনি শিখে কোন লেভেল পর্যন্ত নিবেন? এখন ওদের তো মুখস্থ জগৎ থেকে আপনি বের হতে পারবেন না। এখানে তো এখন পৃথিবী মুখস্থ জগতে নাই। না, মুখস্থ না, আছে, না। এআই ও পার হয়ে গেছে। হ্যাঁ। এআই আপনাকে এআই ইউজ করে এআই যেন আপনাকে নষ্ট না করে। এখন আপনি এটা বাংলাদেশে এই ধরনের চেঞ্জিং কি পসিবল? আমি বলব ইম্পসিবল। তাহলে উপায়-টুপায় কিছু আছে ভাই আমাদের? উপায় হচ্ছে আমাদের হোম আম স্কুলিং? হোম স্কুলিং বলতে বা আমাদের মা-বাবাদের সচেতন না করলে হয় না। যেমন আমি বলি আম্বানি আহ যেদিন তৈরি হয়েছিল তার লাইফ হিস্ট্রি গুলো দেখেন তার বাবা হচ্ছে কি করছিল। তারা হাসব্যান্ড ওয়াইফ ২ জনকে হচ্ছে যায় আম্বানি তার ওয়াইফকে এরকম এসে জিজ্ঞাসা করত। তাদের ছোটবেলা থেকে বিজনেস শিখাতো। এটা এরকম কেন হইছে ওইটা দেশের আপনার পলিটিক্স, জিও পলিটিক্স অনেক কিছু শিখাতো। আমাদের দেশে এখন বিজনেসম্যান আপনি তৈরি করতে বলছেন না? এজন্য তাকে আগে থেকে হচ্ছে উদার মনে হওয়া শেখাতে হবে, ক্রিয়েটিভিটি হওয়া শেখাতে হবে। আপনার সিজিপিএ 4 এ 4 পাওয়া বা হচ্ছে আপনার যে গোল্ডেন জিপিএ 5 ইস নট ফ্যাক্ট। ফ্যাক্ট তুমি সঠিক ট্র্যাকে আছো কিনা এবং তুমি হচ্ছে ডিস্ট্রাক্ট বা তোমার সাইকোলজিক্যাল বা ফিটনেস এর অবস্থা যেটা আছে সে তৈরি করছো সাইকোলজিক্যাল ফিটনেসটা তুমি ঠিক রাখছো কিনা এটা গুরুত্বপূর্ণ। আমার মতে হলো কি বিশুদ্ধ পানি ফিউচারে যেরকম পাওয়া খুব একটা কঠিন কাজ হবে, সাইকোলজিক্যালি হেলথি মানুষ যে হচ্ছে সঠিক চিন্তা করতে পারে, যে মনে করেন মেন্টালি খুব স্ট্রেস আসলে নিজে এলোমেলো না হয়ে স্বাভাবিক সুস্থ থাকতে পারে। এরকম একদম সাইকোলজিক্যালি ফিট, ফিজিক্যালি ফিট পাওয়া লোক পাওয়াটাও বিশুদ্ধ পানি পাওয়ার মতন কঠিন হয়ে যাবে। কারণ সবাই ট্রমাটাইজ, সবাই অল্পতে ভেঙে যাচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা সবাই ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি। অতএব আপনি যেটা বলতেছেন এই জাতীয় ওনাদের আমাদের ডিসিশন মেকার যারা আছে ওনারা এখনো ওই লেভেলে ২-১ জন চিন্তা করতে পারে বাট আপনার হচ্ছে ৮-১০ জন চায় না।
যার কারণে কিছুই হচ্ছে না। দেশে ওই আমাদের মোরাল ভ্যালু, মূল্যবোধ, এই চেতনা ওই চেতনা করে হচ্ছে যে ওনারা রাজনীতি করবে, চুরি করবে। আর দেশে হচ্ছে যে এই লেভেলে যাবে। মানে স্পিরিটটা কখনো বাংলাদেশে চেঞ্জিং হবে না। কারণ হলো কি দেখেন, যদি আপনি বাংলাদেশে চেঞ্জিং চান আপনি বিজনেস লেভেলের, সিঙ্গাপুর যেভাবে চেঞ্জ হুম, হয়েছিল, হুম, হুম। সিঙ্গাপুরে যে চেঞ্জ করছে তার কোনো মূর্তি বলেন, তার কোনো এর নাম, আদর্শের কথা আছে ওখানে? তারে মানুষ এত মনেও হুম। রাখে না। সে কাজ করে গেছে নিঃস্বার্থভাবে। এখন আমাদের কথা হচ্ছে আমি কাজ করব এটা ১০ বছর, ২০ বছর, ৫০ বছর ধরে খোঁটা দিয়ে যাবো। অর্থাৎ ওই আদর্শের উপরে খোটা তোমারে রেখে রাখবো। বা আপনারা তো খুব রিলিজিয়াস। আমি আসলে এটা আ হুম। বল বলতে চাই আমি খুব খারাপ লাগে আমাদের বিশেষ করে কাউমি মাদ্রাসা যারা, এরা এই গভর্নমেন্ট থাকা অবস্থায় হচ্ছে এরা খুব অনেক অনেস্ট। কাউমি মাদ্রাসা যারা আছে অনেক স্কিল, এদের জন্য আমি কম্পিউটার শেখাতে পারি। দেখেন বাংলাদেশে বিসিএস এ আপনি দিয়ে বাংলাতে পড়া একটা ছেলে হচ্ছে ওই আপনার মেডিকেলের সচিব হতে পারে। তাহলে আহামরি আমার কাউমি মাদ্রাসার একটা ছেলে পড়াশোনা করে ওকে আমি কম্পিউটার এগুলো একটু শিখালে সে যে সচিব হতে পারবে এমনটা না। যে বাংলা পড়ছে ওখানে তো স্কিলের কোনো ঘাটতি নাই। তাহলে প্রবলেমটা কি? এখন এরা যেন হচ্ছে আমাদের গভর্নমেন্ট সেক্টরে এসে কাজ করবে, ইফেক্ট ফেলবে, যেন হচ্ছে এই লিঙ্কটা করা বা এদেরকে সার্টিফিকেশনটা লেভেলটা নিয়ে আসা, এটা এখন পর্যন্ত আমি তাদের থেকে দাবিটাই শুনি নাই। তারা প্রয়োজনও ফিল করে না। আবার তারা দেশের সংস্কার চায়। দেখেন খারাপকে আপনার দূর করতে হলে ভালো কয়েকটাতে আনতে হবে। সব জায়গা থেকে ভালোগুলোতে আনতে হবে। এখন অপশনে রাখি নাই। ইসলামিক স্কলাররা কেন এটার, এই গভর্নমেন্টের অবস্থা হচ্ছে কি? এই গভর্নমেন্ট চলে যাওয়ার পরে মানুষ এদেরকে এত মনে রাখবে না। ২-১ টা কারণে মনে রাখবে। কারণ এদের হচ্ছে নেক্সট জেনারেশন নাই। এটা হচ্ছে একটা মধ্যবর্তী গভর্নমেন্ট এবং হচ্ছে কিছু কারণে সামনে প্রচুর সমালোচিত হবে। তাহলে আমরা যদি এখানে নিয়ে নিতে পারতাম, তাহলে আমাদের যে সমাজের দূরত্ব তৈরি হচ্ছে, সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। কারণ আমার দিন শেষে আমি আপনি বিজনেসম্যান। আমার কাছে হিউম্যান একটা প্রোডাক্ট। আমি তাকে দিয়ে হচ্ছে কাজ করিয়ে নিতে হবে। আমার কাছে নট অনলি আমি ঢাকা ইউনিভার্সিটির ছেলে দিয়ে কাজ করব। আমাকে মানে সে বাংলাদেশের নাগরিক, সৎ, আমি তাকে দিয়ে কাজ করাবো, যোগ্য। এখন এই সিস্টেমগুলোতে করা হয় না। অতএব মানে এইটা চাচ্ছে, ওইটা চাচ্ছে। কিন্তু আমি মনে হয় এই গভর্নমেন্টের সময় এটা যদি করে নিত যে তারাও বিসিএস দিতে পারবে, তারাও এই লেভেলের যে স্কিলগুলো ঘাটতি আছে, ঘাটতি নেই আমি বলছি না, ঘাটতি আছে ওগুলো ফিল আপ করার ব্যবস্থা করত। তারপরে তাহলে আর কোনো পলিটিক্যাল দল হচ্ছে এদেরকে ১০-২০ বছর ধরে বলত না, আমরাই তোমাদের এটা দিছি, তোমাদের সেটা দিয়েছি। কারণ ওরা আবার কখনো এরকম আল্লাহর সহযোগিতা ছাড়া কারো সহযোগিতা চায় না। এখানে বিজনেস কেন আমি এভাবে আলোচনা করতেছি? আপনাদের বিজনেস করতে হলেও মানুষের এই মূল্যবোধ, মোরালিটি, সে কিভাবে চিন্তা করে, কোনটাকে গুরুত্ব দেয়, কোনটাকে গুরুত্ব দেয় না, একদম গ্রুপ ওয়াইজ, সোসাইটি ওয়াইজ আপনাকে আলাদা চিন্তা করতে হবে। নাহলে আপনি কোন গ্রুপের সাথে বিজনেস করতে পারবেন না। আপনি একটা প্রোডাক্ট সবাইকে খাওয়াই দিতে পারবেন না। চা হচ্ছে আপনি হেলথি চা খাওয়াচ্ছেন, আপনার ব্লু টি বলেন, হচ্ছে গ্রিন টি বলেন, এগুলো আপনি যে হেলথ রিলেটেড সচেতন তাকে খাওয়াতে পারবেন। আপনি এখন বস্তিতে যদি বিক্রি করতে চান, বিক্রি হবে? তার তো বেসিক নিডই ফিল আপ হয় নাই। তার হচ্ছে আপনার সিকিউরিটি এগুলোর দিকে তার ফোকাস করার টাইম নাই। অতএব আপনাকে এই এত সূক্ষ্মভাবে চিন্তা করে, নট অনলি চিন্তা, আপনাকে অ্যাকশন গুলো নিতে হবে। ভাইয়া আমি একজন ভালো কমিউনিকেটর হতে চাই। আমি একজন ভালো নেগোশিয়েটর হতে চাই। আমার নেটওয়ার্ক গুলো যেন খুব স্ট্রং হয়। তো আমাকে আপনি একদম টিপস গুলা দেন যে আমি কি ফলো করব প্লিজ? কমিউনিকেশনের জন্য আপনাকে প্রথমত হচ্ছে মেন্টালিটি আপনার রাখতে হবে অন্য মানুষের সাথে আপনি খুব সুন্দরভাবে কথা বলবেন, আই কনট্যাক্ট মেইনটেইন করবেন বাট কালচার অনুযায়ী। আর আরেকটা হলো মনে রাখবেন, ছেলে-মেয়ে যখন আপনার কাস্টমার হয়ে থাকে বা যেকোনো লোক হয়ে থাকে অপোজিট পার্টনার, বলেন তো ছেলেরা ভালো বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালিস্ট নাকি মেয়েরা? মেয়েরা। মেয়েরা। কারণ হলো আজীবন টিপ এখানে পড়বে না, এখানে পড়বে। আমাদের কাছে সবই এক মনে হয়। এরা একদম খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করে। এখন এই কারণ হচ্ছে মেয়েরা হচ্ছে ছেলেদেরকে হচ্ছে কোন দিকে তাকায় সবার আগে? আ মেয়েরা ছেলেদের দিকে তাকালে কোন দিকে তাকায়? চোখ? সবার আ আগে চোখের দিকে ও তাকায়। কারণ হলো আপনার হচ্ছে আপনি চোখ দিয়ে তার কোন অ্যাঙ্গেল, বডির কোন পার্টে তাকাচ্ছেন সেটা অবজার্ভ করে। এজন্য মেয়েরা রিড করে ফেলতে পারে কোন ছেলে চরিত্র ভালো খারাপ বা এই বিষয়টা। আর ছেলেরা? ছেলেরা হচ্ছে আপনার মেয়েদের যার যেটার অ্যাট্রাকশন আছে সে অংশের দিকে তাকাবে। না, এ এ ছেলেরা হচ্ছে মাথা নিচু করে রাখবে। ওকে ফ্লোরের দিকে এটা তাকায়। তো রাখবে, হওয়া সেটা উচিত। হচ্ছে ধার্মিকের ক্ষেত্রে। আচ্ছা, এবার আচ্ছা। আপনি বিজনেসম্যান যখন হচ্ছে আপনি জি। সেলস করতেছেন, তখন আপনাকে আই কনট্যাক্ট এট লিস্ট মেইনটেইন করতে হবে। একটা স্মাইল ফেস দিয়ে রাখতে হবে। যে স্মাইলি ফেস। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। আর আই কনট্যাক্ট হবে। আপনি কোন দিকে দিচ্ছেন সে কিন্তু রিড করতেছে। বাংলাদেশে ওকে। বেশিরভাগ যদি মানুষ ক্রেতা হয়ে থাকে ফিমেল ক্রেতা। মেল কিন্তু এত বেশি কেনাকাটা করে না।
এনি অ্যাঙ্গেলে হচ্ছে যদি খেয়াল করে দেখেন, তাহলে ফিমেলকে আপনাকে তো রিড করতে হবে। ফিমেলের ক্ষেত্রে হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে সে ইমোশনালি কানেকশন হওয়াটাকে, তাকে প্রশংসা করা, ভালো লাগছে কিনা, সুন্দর লাগছে কিনা, মানে একটা স্টোরি বলা, ইম্পোর্টেন্স দেওয়া, এটা গুরুত্বপূর্ণ। আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে তখন হচ্ছে কি আপনাকে বুঝতে হবে সেই লজিক যত শর্টকাটে আপনি তাকে প্রবলেম সলভ করে দিতে পারবেন, সে সন্তুষ্ট। তাহলে সেখানে গেলে আপনি কোন জায়গায় কমিউনিকেশন করতে চান সে বিষয়টা। আমরা এখন পডকাস্টে আছি। আপনি যেমন আমার দিকে সামনে একটু ঝুঁকে আছেন, আমিও ঝুঁকে আছি। এই বিষয়টাকে হচ্ছে যেমন আমরা লিলিং বলে, অর্থাৎ আমি আগ্রহী, আপনি আগ্রহী। এইটাকে হচ্ছে যে ম্যাচিং বলতেছি। মানে ২ টাই সেম। এখন আমি যদি হচ্ছে আমার ডান হাতটা এভাবে রাখি, আপনিও যদি হচ্ছে আপনার ডান হাতটা এইদিকে রাখেন, তাহলে এটা হচ্ছে যে ম্যাচিং হচ্ছে। হুম। আর যদি আপনার যে বাম হাতটাকে এভাবে রাখি বলেন, আমার ডান হাত আপনি আপনার এই বাম হাতটা রাখেন, তাহলে হুম। এটা হচ্ছে মিররিং। এখন কথা বলার সাথে, সাথে না, আপনি কয়েক সেকেন্ডের মধ্যে এভাবে চেঞ্জ করতেছেন। যখন তার তালে, তালে মিররিং ম্যাচিং করতেছেন, তখন হবেটা কি আপনার সেই আপনার বিশ্বাস করতে থাকবে যে আপনি তাকে ট্রাস্ট করতেছেন, তাকে ইম্পোর্টেন্স দিচ্ছেন। এটা খুব সায়েন্টিফিক। আমাদের একটা নিউরন আছে, রিসিপ্টর আছে, মিরর নিউরিং মিরর নিউরন। অর্থাৎ হলো কি, সে আপনি যখন তাকে মিররিং করতেছেন, ম্যাচিং করতেছেন, তখন সে ট্রাস্ট করা শুরু করে, এই ব্যক্তি আমাকে কেয়ার করতেছে, এই ব্যক্তি আমাকে ইম্পোর্টেন্স দিচ্ছে। মানুষ দিন শেষে কেয়ারিং চায়, ইম্পোর্টেন্স চায়। অতএব আপনার হচ্ছে তার সাথে খুব মাথা নেড়ে হাসি, হেসে কথা বলতেছে। দেখেন আপনারা কিন্তু খুব শরীর মুভমেন্ট করে, করে আজকে আমার সাথে কথা বলতেছেন। যেটা আমি আগের বডিতে পডকাস্ট গুলোতে এত খেয়াল করি দেখি নাই। অর্থাৎ আমিও কিন্তু এমনি আমি বডি মুভমেন্ট করে কথা বলি। অর্থাৎ এটা আমাদের কিন্তু খুব ভাইব ম্যাচ করতেছে। ইয়েস, এবং আমরা অল্প ট্রু। সময় কিন্তু অনেক আন্তরিকতা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা আমাদের কারো পার্সোনাল লাইফে এত কোনো কিছু কথা বলি নাই। অর্থাৎ কি আমরা মিররিং ম্যাচিং প্র্যাকটিস করতেছি। ইয়েস। অতএব আপনাকে ভালো কমিউনিকেটর হতে হলে মিররিং ম্যাচিংটা প্র্যাকটিস করতে হবে। গ্রেট অ্যাডভাইস ভাই। একটা জায়গায় আপনি আমাকে একটু হেল্প করেন, যেটা আমি প্রচন্ড প্যারা খাই। সেটা হলো যে কাউকে না বলা বা কোনো একটা জিনিস আমি অনুরোধে ঢেঁকি প্রচুর গিলি ভাই। আমার প্রচুর ঢেঁকি গিলা আছে মানে ভাই কাউকে ভিতরে। না বলতে পারাটা। কাউকে না বলতে আমার খুব ডিফিকাল্ট হয়। এরকম ভুরি, ভুরি এক্সাম্পলস আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আজকে মনে হয় এরকম ৪ টা ৫ টা ইনসিডেন্ট এরকম আছে। তো আমার প্রবলেমটা হচ্ছে আমি যখন ফেস টু ফেস কারো সাথে করি, এটা তো ভয়ঙ্কর লেভেলে আমি মানে এটাতে সাফার করি। মাই কোয়েশ্চেন ইজ টু ইউ, এগুলো আসলে কয়েক টাইপের কোয়েশ্চেন আছে। যেমন ধরেন একজন আমাকে একটা ইভেন্টে ইনভাইট করেছে। কথার কথা একটা হাইপোথেটিক্যাল সিনারিও বলতেছি। কিন্তু সেই ইভেন্টে প্রথমত আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। কিন্তু সেই মানুষটাকে আমি ভালো মতো চিনি। আমার আরো অনেক দুনিয়ার কাজ আছে, আমি এই ইভেন্টে যেতে চাচ্ছি না। কথার কথা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। আমি কিভাবে না করব তাকে? উইথআউট হার্টিং হিম অর হার? ওকে। এখানের মধ্যে লাস্ট যে কথা বলছেন তাকে উইথআউট হার্ট হিম অর হার। বিশেষ করে আপনি সবাইকে তো স্যাটিসফাইড করতে পারবেন না। ওকে। যাদের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তারা হচ্ছে আপনি চান বা না চান তারা কষ্ট পাবে। তাদের মন মতো কোনো কিছু না হলে। এটাতে একটা ক্যাটেগরি ৬ জনের মধ্যে ১ জনের হওয়ার চান্স আছে। এবার আপনার ক্ষেত্রে হচ্ছে আপনি যে কমিউনিকেশন স্টাইল বলতেছেন এটাকে হচ্ছে প্যাসিভ কমিউনিকেশন বলে। হ্যাঁ। কমিউনিকেশন ৩ ধরনের। আপনার হচ্ছে অ্যাসার্টিভ কমিউনিকেশন, প্যাসিভ কমিউনিকেশন, অ্যাগ্রেসিভ কমিউনিকেশন। এটার অনেক ফরমেট হয়। ওকে। প্যাসিভ কমিউনিকেশন হচ্ছে সে কখনো না বলতে পারে না। অন্যজন যা বলে সে সেটাই করে। কিন্তু মনে, মনে কষ্ট পায়। তার পছন্দ না। এখন আমি ২ টা উদাহরণ দেই। একটা হচ্ছে সংসার লাইফে, আরেকটা হচ্ছে বিজনেস লাইফে। এখন আমার বিজনেসে হচ্ছে যে আমার বসে ৬ টা বাজে ছুটি, ৫ টা বাজে হচ্ছে আমাকে বলতেছে, "তুমি এই কাজটা করো যেটা ২-৩ ঘন্টা লাগবে।" কিন্তু আমার বাসায় বাচ্চার বার্থডে, এরকম কোনো একটা ফাংশন। আমি এখন স্যারকে নাও করতে পারতেছি না। কিন্তু আমার খুব হ্যাঁ, কষ্ট হ্যাঁ, হ্যাঁ। লাগতেছে। তাহলে এখন এখানের মধ্যে সে এখন মন খারাপ করে কাজটা করতেছে। কিন্তু মনে, মনে কষ্ট নিচ্ছে। আবার আরেকজনেরকে গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে সে হচ্ছে প্যাসিভ কমিউনিকেটর। তার কথা হলো অন্যজনকে কষ্ট দেওয়া এত ঠিক হবে না। এখন এই জাতীয় লোকগুলো হয়টা কি এরকম ভিতরে কষ্ট জমা রাখতে, রাখতে একদিন খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। এখন এই সংসার লাইফ হচ্ছে যদি শাশুড়ি সবসময় বলে হচ্ছে, "তুমি এই ড্রেস পড়ো, ওই ড্রেস পরে এই শাড়ি পড়ো", এই শাড়ির কালার সে চুজ করে দেয়। এখন সেও তো একজন ওয়াইফ, মন চায় যে হ্যাঁ, আচ্ছা আমি এই কালারের পরে আজকে এই ড্রেস পড়ি, ওই ড্রেস পড়ি। এখন তারও ভিতরে কষ্ট জমতে, জমতে একদিন আউটবার্স্ট হয়ে যায়। অর্থাৎ প্যাসিভ অ্যাগ্রেসিভ হয়ে যায়। হঠাৎ করে সেই আপনি একটু নরমাল কথা বলছেন, সে রেগে গেছে। কিন্তু তার আগের কষ্ট জমা ছিল না, বোমটা ফেটে গেছে, ইমোশনাল বোম। এখন এই জাতীয় অবস্থাটা প্যাসিভ বেশিদিন থাকলে একসময় অ্যাগ্রেসিভ হয়ে যায়। আর এখন আরেকটা টার্ম হচ্ছে যে আপনার অ্যাগ্রেসিভ, শুধু অ্যাগ্রেসিভ। তারা হচ্ছে কি অন্যের ইমোশন কখনো আন্ডারস্ট্যান্ড করতে চায় না, অন্যকে গুরুত্ব দেয় না। তারা ধুম করে নিজের প্রয়োজনটা বলে নেয়। এখন এই বিজনেসের ক্ষেত্রে হচ্ছে যদি আমি বলি, বস যদি বলে হচ্ছে, "তুমি একটা আমার ইম্পোর্টেন্ট এই কাজটা হচ্ছে এখন একটু ৫ টা ৬ টায় তো যাবা, ৫ টা করে দাও।" তখন সে মুখের উপরে একদম বসকে সাথে বলে দিবে, "আরে আপনার কমন
কমন সেন্স নাই? আপনার এখন ৬টা বাজে ছুটি, আপনি সবসময় এগুলো কি করেন আমাকে দিয়ে দিচ্ছেন। কিন্তু বসেরও ইম্পোর্টেন্ট আপনার টিম দিয়ে হচ্ছে কাজ করতে হয়। তাহলে সে অ্যাগ্রেসিভ। এখন অ্যাগ্রেসিভ লোকরা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার অর্গানাইজেশনে কাজ করতে পারে না। আবার যদি বস এরকম অ্যাগ্রেসিভ কমিউনিকেটর হয়, সে তাহলে এমপ্লয়ির প্রয়োজন বুঝতে পারতেছে না, শুধু নিজেরটাই। তাহলে এটা আপনার খুব বিগ প্রবলেম। এখন অ্যাগ্রেসিভ এর উদাহরণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে আমি দিয়ে রাখি। অর্থাৎ সে কখনো অন্যের সিচুয়েশন বুঝে না। সে শুধু তার লাভের জন্য যখন যাকে যা বলার বলে দেয়। অর্থাৎ কোনো ব্যারিয়ার নাই। আর আরেকটা হচ্ছে অ্যাসার্টিভ কমিউনিকেশন। অ্যাসার্টিভ কমিউনিকেশন সে হচ্ছে অন্যের প্রয়োজন নিড গুলো বুঝবে এবং হচ্ছে প্রয়োজন অনুযায়ী সে কৌশলে না বলবে। নিজের আবেগটাও প্রকাশ করবে। এখন এখানে ক্ষেত্রে হচ্ছে এটা কি, আ সে যদি হচ্ছে যে বস যদি বলে তুমি এই কাজটা করো, তখন সে ১ম বলবে, "স্যার আমি বুঝতে পারছি আপনার এই কাজটা এখন শেষ করা খুব গুরুত্বপূর্ণ।" ফার্স্ট থেকে আপনি রিকগনিশন দিচ্ছেন। তার ইম্পোর্টেন্সটা প্রয়োজনটা বুঝতে পারতেছেন। এটা মানুষকে অনেক বেটার ফিলিং দেয়। যে না আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। এবার পরে আপনার ওকে। নিড এর কথা হচ্ছে বলেন, আ "স্যার আমার তো হচ্ছে আজকে বাচ্চার বার্থডে বা আমার এখানে আগে অ্যাপয়েন্টমেন্টটা পড়ে গেছে এবং ওখানে যাওয়াটা খুব ইম্পোর্টেন্ট। আমি কি হচ্ছে" তাহলে আপনার নিডটা বললেন। এরপরের অংশটা হচ্ছে এবার আপনি না বলবেন কৌশলে বা আপনি বিকল্প দিয়ে দিবেন। "স্যার আমি কি আজকে একটু করে ১ ঘন্টা করে কালকে তাড়াতাড়ি এসে করে দিই অথবা স্যার আমার ওই টিম মেম্বারকে দিতে পারেন কিনা? একটু দেখেন বা দেখেন একটু বিকল্প করেন কিনা?" অর্থাৎ আপনি মুখের উপর না বলেন নাই। তাকে হচ্ছে বিকল্প অল্টারনেটিভ দিয়ে দিয়েছেন। এখন অনেকে বলবেন লাইফের সকল কমিউনিকেশন কি অ্যাসার্টিভ দিয়ে হবে? সব কমিউনিকেশন আপনি অ্যাসার্টিভ দিয়ে সলভ করতে পারবেন না। কিন্তু অন্যজনকে যখন রিকগনাইজ করছেন, নিজের কষ্টের কথাও বলছেন, তখন হলো যে আপনার কাছে একটা বেটার ফিলিং হবে। এটাই বেস্ট কমিউনিকেশন। এখন সবাইকে তো সন্তুষ্ট করে যেতে পারবেন না। এবার আপনার কথা সে যদি কষ্ট পায়, এখন আমার কাছে অপশন না। আমি তো পৃথিবীর শতভাগ লোককে হচ্ছে সন্তুষ্ট করে যেতে পারব না। এই জায়গা হলো একটা কমিউনিকেশন স্টাইল। এবার আপনার হচ্ছে ফেস টু ফেস যখন হচ্ছে কারো সাথে মিট করতে কষ্ট হচ্ছে। কারণ আপনি ইন্ট্রোভার্ট প্রকৃতির হচ্ছে লোক। তাহলে এবার আপনার জন্য একটা টেকনিক হলো কি? আপনি এমন একটা জায়গায় বা গ্রামে যাবেন, আপনি সেলিব্রিটি এটা হচ্ছে ভুলে যান। যেখানে লোকজন আপনাকে চিনে না। এরকম আপনার দোকানগুলোতে হচ্ছে যে গিয়ে বিভিন্ন চাচাদের "চাচা কি অবস্থা? ভালো আছেন? হচ্ছে জানেন দেশের এই অবস্থা হইছে" মানে অহেতুক কথা বলবেন। এটা আপনার কাছে মানে জাহান্নামের মতন মনে হবে। এটা হচ্ছে এক্সপোজার টেকনিক। এক্সপোজার মানে কি? যার যেটা প্রবলেম সেটাকে ফেস করা। এখন আপনি হচ্ছে অহেতুক দরকার ছাড়া প্রতিদিন ১০-১৫ লোকদের সাথে নট ঢাকা শহর যেখানে আপনাকে কেউ চিনবে না এবং গুরুত্ব দিবে না। আপনার পরিচয় ব্যাকগ্রাউন্ডে বলেন। এমনি চা খাইতেছেন, চা খেতে, খেতে আড্ডা যেন মারা। অহেতুক কথা বলেন ১০-১৫ মিনিট। দেন আপনার ওদের রিঅ্যাকশন গুলো আপনি যখন আস্তে, আস্তে হজম করবেন, তখন টলারেন্স লেভেলটা আস্তে, আস্তে বাড়বে। তখন আপনার এই কমিউনিকেশন স্কিলটাও ইমপ্রুভ হবে। রিসেন্টলি আমাদের টিম থেকেও আ কয়েকজন মানুষকে আমাদের বিদায় দিতে হলো। কোনো একটা ইনসিডেন্টের জন্য আ এক বেলার নোটিসে। তাদেরকে আলাদা, আলাদা ডেকে সরি বলেছিলাম। কিন্তু তাদেরকে বলতে হলো যে, "আই এম সরি" এবং শব্দটা ছিল, "প্লিজ আমাকে মাফ করে দিও।" এইভাবে বলে, বলে ওদেরকে সরি এবার বলছি। আমি এখানে ২ টা জিনিস হচ্ছে শিখাবো। সেটা হলো আপনি এমপ্লয়িদের সাথে হচ্ছে কাজ করতে হলে তাদের প্রশংসা করা হচ্ছে শিখতে হবে। প্রশংসাটা আ কেমন? যে সে ছোট, ছোট বিষয় যেন কাজ এমনটা না সাজ্জাদ বা আপনি সেরা লোক এমনটা। আপনার হচ্ছে ভাই আজকে আমাকে আপনি যিনি এই কাপটাকে গরম পানি দিয়ে এসেছেন আমার কাছে খুব ভালো লাগছে। আমি কৃতজ্ঞ আমার আজকে গলাটা ভালো আছে। নাইস। অর্থাৎ স্পেসিফিক টু বাই পয়েন্ট। আমি কিছু আমার রিয়াল লাইফ এর উদাহরণ হ্যাঁ, দেই। প্লিজ। বলুন তো। আমার হচ্ছে যখন আমি বাংলাদেশে এয়ারপোর্টে সবসময় নামি লাস্ট এই গভর্নমেন্ট থাকা অবস্থায় তো ৩ বার আসছি। আর যে স্যার আমাকে খুব কানেকশন হচ্ছে করে দিয়েছিল ইন্টেলিজেন্স সবার সাথে ডিআইজি স্যার। আমি ১ম বার হচ্ছে যে আসি আম্মুকে কল দিই, এরপর হচ্ছে উনাকে কল দিই। আমি কৃতজ্ঞ স্যার আমি বাংলাদেশে আসছি, আপনার সাথে দেখা করব। কারণ উনি আমাকে লিঙ্ক গুলো করে দিছে আমার কোয়ালিটির জন্য। এরপরে নেক্সট ২ বার আসছে উনি কিন্তু আমি আসি উনাকে সেকেন্ড ম্যান হিসেবে কল করি। কিন্তু এখন এত ব্যস্ততা হয়ে গেছে উনি কল রিসিভ করে না। এর তো আমি ওভার থিংকিং ও করছি না। কারণ আপনিও রিপ্লাই ৩ দিন পরে দেন। কারণ আপনার এই পরিমাণ কাজ করে বিজি থাকে এটা স্বাভাবিক। আমি স্বাভাবিক ভাবে নিচ্ছি। কিন্তু আমি উনার প্রতি কৃতজ্ঞ। আমি মন থেকে নট অনলি বাহ! দেখানোর জন্য, স্পেসিফিক পয়েন্টের জন্য। রিসেন্ট তো সিআইডি কে আমি ৫ দিনের ট্রেনিং দিচ্ছি। যে স্যারের লিঙ্কের মাধ্যমে বা আমার এই কোর্সটা রানিং চলতেছে ইন্ট্রোগেশন বা সাসপেক্ট প্রোফাইলিং। তাদেরকে আমি ওই স্যার কাছে আবার কল দিছি। যেদিন আমি অ্যাপ্রুভ পেয়েছি, "স্যার আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আপনার এই জায়গার আমি এখানে ১ম ব্যাচ করার কারণে আমি এখানে ২য় ব্যাচ করতে পারছি। আপনার প্রতি অনেক আমি কৃতজ্ঞ।" আমি দেখেন বলি না, "স্যার ইউ আর দ্য বেস্ট। আপনি কোনো অনেস্ট, আপনি দুর্নীতি করেন নাই।" আমি এমন কিছু আমি বলছি, "আপনি আমাকে কোন পয়েন্টে হেল্প করছেন এবং আপনার প্রতি" এবং স্যার বলছে, "না, না মিরাজ এটা তোমার প্রাপ্য। তুমি অনেক পরিশ্রম করতেছো। তুমি অনেক স্ট্রাগল, তুমি অনেক অনেস্ট।" বাট একটা হচ্ছে যতই কিছু বলো দিন শেষে উনার একটা ভালো লাগতেছে না? আমি আলহামদুলিল্লাহ। আমার এমপ্লয়িরাই তো গতকালকে বলতেছে, "মিরাজ ভাই এমন প্রশংসা করে এখান থেকে চলে যাইতেও মন চায় না।" এখন এমন আমি দেখো তুমি এই কাজ করতেছো আমার আজকে ২-৩ টা হচ্ছে ফরেনসিক এর হচ্ছে সিগনেচার বা ফিঙ্গারপ্রিন্টের কেস আসছে। আমি বলছি, "মাশাআল্লাহ তুমি তো আজকে অনেক ভালো সময় দিছো। আজকে অনেক ভালো আর্নিং হইছে।" আবার অন্য সময় হচ্ছে যে খুব এই কাজ করতে পারতেছেন
করতেছেন, তাকে বলতেছি, "দেখো, আমার তো মনের এক্সপেকটেশন বা প্রত্যাশা হচ্ছে তুমি একটু এই কাজগুলো লোড নাও এবং এই জায়গাগুলো ইমপ্রুভ করো।" অতএব আপনার কমিউনিকেশন মিনিংটা হবে আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন তাদের কাছে ক্লিয়ার করে দেওয়া 100%। থ্যাংক সে ইউ। বুঝে যাবে এটা না। এই জায়গাটা আপনারা বিজনেসম্যানরা সবচেয়ে বড় ভুল করেন। সেটা ভুলে যাবেন। আর রিলেশনশিপে তো ফিমেলদের ক্ষেত্রে হয় সে বুঝে না কেন। আর এখন এই বুঝাবুঝির টাইম নেই, কারণ মানুষ এত কমপ্লেক্স হয়ে গেছে, আপনাকে পুরাটা বললে অনেক ক্ষেত্রে সে ফিল আপ করতে পারবে না। ভাই রিসেন্টলি আমি একজনের সাথে কথা বলতেছিলাম। তিনি আমার পার্সোনালিটি টেস্ট করতেছিলেন। হ্যাঁ? তো নরমালি অন এ রেগুলার আমি তো জানি যে আমি ছোটবেলা থেকে আমি জানি আমি এক্সট্রোভার্ট। ওকে। বাট তিনি আমাকে কয়েকটা কোয়েশ্চেন করে বলল যে, "আপনি অ্যাকচুয়ালি ইন্ট্রোভার্ট।" আমি বললাম, "হোয়াট ডাজ দ্যাট মিন? কিভাবে সম্ভব?" এখন সে আমাকে ক্রিটিক্যাল প্রশ্ন করছেন। বলতেছেন কি, "আপনার যখন প্রচন্ড মন খারাপ থাকে, তখন আপনি মন ভালো করার জন্য কি করেন?" আমি যে অ্যান্সার গুলা তাকে দিলাম, বলল যে একজন এক্সট্রোভার্ট এটা করবে, একজন ইন্ট্রোভার্ট এটা করবে। আমি একটু এটাই আপনার কাছ থেকে একটু ক্লারিফাই করি। সে আমাকে জিজ্ঞাসা করছে, এখন আমার আমার মন খারাপ থাকলে আমি একটু একাকী আল্লাহর সাথে কথা বলার চিন্তা করব। কারণ আমি ১০ জনের সাথে মিশতেছি তাই আমার মন ভালো হয়ে যাচ্ছে, ব্যাপারগুলো এরকম না। এটা কি আসলে আমাকে জাজ করার জন্য কোনো ক্রাইটেরিয়া হতে আমি পারবে? আমি হতে থাকতে পারে। পৃথিবীতে অনেক থিওরিতে অনেক টেকনিক আছে। আমি যেন সব জানবো হ্যাঁ, এমনটা না। আমার এটা হচ্ছে জানা নাই। হতে পারে, থাকতে পারে। বাট আমার ব্যাখ্যাটা হলো এই জায়গাতে আ আমাদের রোল প্লে বা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার কনটেক্সট টু কনটেক্সট হচ্ছে যে চেঞ্জ হবে। যেমন আমি আপনি যত কথা বলতেছি, আ প্রয়োজনের খাতিরে কথা বলতেছি। হতে পারে এখানে যে ইন্ট্রোভার্ট সে হচ্ছে যে কিছু সিলেক্টিভ লোকদের সাথে কথা বলতে পছন্দ করে। আবার এমন হচ্ছে এমন একটা বন্ধু পেয়েছিল যার সাথে গলায় হচ্ছে বা মানে গায়ের উপর উইঠা হচ্ছে এরকম আড্ডা দিয়ে কথা বলতেছে। কেউ মনে করবে না এরা ২ জন হচ্ছে এত বড় একটা ছেলে। মনে করবে ছোট বাচ্চা। অতএব আবার আপনি এখন দেখেন, আপনি হচ্ছে যে পরিমাণ হাসি ঠাট্টা বা রোমান্স আপনার ওয়াইফের সাথে হচ্ছে যা করবেন, সেই পরিমাণ হাসি ঠাট্টা এরকম ওপেন অ্যাডাল্ট কথা হচ্ছে আবার অন্য কারো সাথে হচ্ছে বলবেন না। আবার আরেকটা কমিউনিটি আছে যারা হচ্ছে খুব আবার রিলিজিয়াস প্র্যাকটিস করেন, একটু আমাদের বা ব্যক্তিগতভাবে লজ্জা শরম একটু কম থাকে। এটা তো ব্যক্তিত্ব অনুযায়ী। তখন তারা আবার এগুলো হচ্ছে যে কথা বলবে। অতএব আপনাকে হিউম্যানদের বিহেভিয়ার কনটেক্সট টু কনটেক্সট অনেক চেঞ্জ আই হয়। টোটালি এগ্রি। আপনার আরেকটা বিষয় হলো, যেমন আমি যদি এখন কোনো সিনিয়র পজিশন বা আর্মিতে যাই, আর্মিরা এই পরিমাণ হচ্ছে ডিসিপ্লিন মেইনটেইন করে আমাকে কিন্তু অনেক স্বাভাবিকভাবে সতর্ক হয়ে থাকতে হবে। আবার আমি যদি হচ্ছে যে স্কুল কলেজে পড়াতে যাই আমি স্বাভাবিক রিল্যাক্স থাকবো। অতএব পার্সোনালিটি হচ্ছে আপনার মেজরিটি টাইম আপনি কি বিহেভ করেন, আর যে বাকি যে আপনি বলছেন আপনার নামাজ কালাম পড়তে ভালো লাগে, এটা হচ্ছে আপনার মূল্যবোধের প্র্যাকটিসের কারণে। সবার হিলিং প্রসেস হচ্ছে ডিফারেন্ট হবে। কখনো হিলিং ওকে, প্রসেস এক হবে না। এটা হচ্ছে তার মূল্যবোধ, তার ব্যাকগ্রাউন্ড কিভাবে সে ভালো বেটার ফিল করে তার উপর নির্ভর করবে। ওকে, ওকে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। এখন যেহেতু আমাদের অডিয়েন্স এবং আমাদের বিজনেসের অনেক প্রবলেমে আমরা আছি। সো আপনি আমাকে এখন একটু হেল্প করেন ভাইয়া। আমি হচ্ছে কাস্টমারের পালস ধরতে চাই। হ্যাঁ? আ যে আমার কাছে আমি তাকে মনে করেন কোনো একটা কনসালটেশন দিচ্ছি, আমি তাকে কোনো একটা অফার দিচ্ছি অথবা আমি যেকোনো কোনো একটা প্রোডাক্ট সেল করি। আমি কোনো একটা প্রোডাক্ট সেল করি। আমি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিভাবে বুঝবো সে কেনার মাইন্ডসেটে আছে অথবা সে আসলে কিনতে আগ্রহী না এবং নেক্সট স্টেপ গুলো আমি কিভাবে নিবো? প্লিজ ভাইয়া। এখানে এখানে বডি ল্যাঙ্গুয়েজের আগে আমি একটু স্টেটমেন্ট অ্যানালাইসিস এনএলপি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর হচ্ছে একটা কনসেপ্ট হচ্ছে বিএকে ভিজুয়াল অডিটরি কাইনেস্থেটিক। এই কনসেপ্টটা বুঝলে আপনার ক্লায়েন্ট ডিল করা অনেক ইজি হবে। ভিজুয়াল মানে হচ্ছে কিছু মানুষ হচ্ছে সবকিছু দেখতে পছন্দ করে, দেখে নিতে পছন্দ করে বা পড়াশোনার ক্ষেত্রে সে দেখে হচ্ছে মুখস্থ করতে বা স্লাইড দেখে মুখস্থ করতে পারে। আর কিছু মানুষ হচ্ছে অডিটরি, অর্থাৎ তারা শুনে হচ্ছে কোনো কিছু মেমোরাইজ করে বা পছন্দ করে। এবং আর কিছু লোক আছে কাইনেস্থেটিক, তারা প্র্যাকটিক্যাল হচ্ছে দেখে বা শিখে। এখন এখানে ক্ষেত্র হলো কি, আপনার ধরলাম আমি হচ্ছে এই মগটা হচ্ছে সেল বা মোবাইলটা আমি একটা সেল করব। যেখানে একজন এসে বলতেছে, "আমাকে একটা মোবাইল দেখাও।" দেখাও। মানে তার হচ্ছে সে একজন ভিজুয়াল ব্যক্তি। আপনার তার স্টেটমেন্ট শুনে বুঝে ফেলতে হবে সে কি ডমিন্যান্ট কোনটা? সে ভিজুয়াল, অডিটরি না কাইনেস্থেটিক। এখন যে ভিজুয়াল হবে তাকে আপনি বলবেন কি, "স্যার এই দেখেন এখানে ক্যামেরা হচ্ছে এরকম।" আপনি তাকে দেখাবেন সবগুলো খুলে। দেখানো ভিজুয়াল। আর যে হচ্ছে অডিটরি, "এই আমাকে বলো তো কোনটা কি মডেল আছে?" আপনি তাকে, "স্যার এটার প্রসেসর এত, এটার ক্যামেরা এত, আপনি এটা দেখুন।" তাকে বলতে হবে। আর যে কাইনেস্থেটিক, "স্যার আসেন আপনি একটা ছবি তুলে দেখে আপনার একটা ছবি তুলে দিই।" তখন সে এটাকে ফিল করতে পারবে। আপনি তাকে কানেক্টেড করতে পারবেন। তাহলে আপনাকে হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলার সময় তার টোন দেখে বুঝতে হবে সে ভিজুয়াল নাকি অডিটরি কাইনেস্থেটিক। যদি না ধরতে পারেন আপনি ৩ টা অপশন হচ্ছে রাখবেন এবং তার রেসপন্স দেখে আপনাকে এই উত্তরটা হচ্ছে যে দিতে হবে। এবার বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যদি আপনি দেখি, কেউ যদি কোনো বিষয়ে আগ্রহী হয় তাহলে হচ্ছে সে হালকা একটু লিন হবে। তার হচ্ছে চোখটা যদি একদম কেনার আগ্রহ থাকে চোখটা জ্বলজ্বল করবে। আর আমরা বাঙালিরা তো হচ্ছে যে আমরা অভিনেতা আর হচ্ছে যারা বিক্রি করে তারা কম বেশি অভিনেতা। এখন আমরা আগে চলে যাই, এরপরে আবার এই দাম কমায় কিনা আমরা এরকম
হচ্ছে খুব বার্গেনিং করি। এই জায়গার ক্ষেত্রে হচ্ছে কি এখন এই বার্গেনিং আবার আপনি হচ্ছে পশ এরিয়া গুলোতে হচ্ছে পাবেন না। ওরা এরকম না। ওরা ফিক্সড রেটের জায়গাগুলোতে হচ্ছে থাকে। যেখানে আপনার বার্গেনিং আছে ওখানে বিহেভিয়ারটাও ডিফারেন্ট হবে। এবার আমি যদি বলি হিউম্যানদের মধ্যে আ সবচেয়ে বলেন তো বডি ল্যাঙ্গুয়েজ এর কোন পার্টটা বেশি সত্য বা মিথ্যা ডিটেক্ট করতে হেল্প করে? অনুমান করে? চোখ? আইব্রো হ্যাঁ? চোখ? না জো ন্যাভারো যিনি FBI এর এজেন্ট বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস এর উপর যার বইগুলো সবচেয়ে বেশি প্রচলিত। উনার কথা হলো মানুষের সবচেয়ে ট্রুথ ডিটেক্ট করা যে পা দেখে। পাটা হচ্ছে কি রকম? আমরা ৩ জন হচ্ছে দাঁড়িয়ে কথা বলতেছি না? দাঁড়ানো অবস্থায় যদি আমার পায়ের হচ্ছে ২ টা ডিরেকশন আপনাদের দিকে হচ্ছে যায় থাকে তাহলে আমি আপনাদের। কিন্তু ধরলাম আমি একটা পা এদিকে আরেকটা পা এদিকে। অর্থাৎ আমার এই ২ জনের মধ্যে আমার এখন মেন্টালি সেটআপ হচ্ছে আমি অন্য জায়গায় চলে যাওয়া। হতে পারে আমি আপনার সাথে কথা বলতেছি। তাহলে আপনাকে এখন আপনি যদি হচ্ছে যে বিক্রেতা হইতেন, আমি ক্রেতা হয়ে থাকি। আপনি আমাকে কনভিন্স করে আমি কনভিন্স হচ্ছি কিনা। পায়ের ডিরেকশন যখন চেঞ্জিং হয়ে যায়, আপনি বুঝতে পারবেন হচ্ছে যে আ যে আমি আপনার কথার দ্বারা কনভিন্স হচ্ছি। যখনই দেখবেন পা অন্যদিকে নিয়ে গেছে তাহলে হচ্ছে যে পায়ের ডিরেকশন। এক পা অন্যদিকে তাহলে সে অন্যদিকে যাওয়ার মাইন্ডসেট করে ফেলছে। আপনাকে এখানে ধরতে হবে। এর পরবর্তীতে হলো আপনার যখন টিমের মধ্যে আপনারা জামা-কাপড় হচ্ছে কিনতে যান, সেখানে আমাদের বাঙালির কালচারে হয়টা কি একজন টাকা দেয় অনেক ক্ষেত্রে, একজন হচ্ছে যায় ইনফ্লুয়েন্সার অর্থাৎ সে চুজ করে কোনটা নিবে। অর্থাৎ টাকা দেওয়ার প্রতি আপনি এত ফোকাস করেন না। কারণ ইনফ্লুয়েন্সারকে তাকে ফোকাস করতে হবে। যে মূলত যেটা ভালো লাগছে ওইটাই নিবে। টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা বাবারা অন্যরা হচ্ছে যে কেউ ইজিলি দিয়ে দিই। তাহলে কাকে কনভিন্স করলে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন সেই দিকে ফোকাস করবেন, টাকা অটোমেটিক চলে আসবে। অতএব এইভাবে বিষয়গুলো হচ্ছে জানতে পারবেন। আর বেশি জানতে চাইলে আমার বডি ল্যাঙ্গুয়েজ এনালাইসিস শিখেন। যেখানে অনলাইন রেকর্ডেড আছে। পলিটিক্স বলেন সবকিছু বিজনেস এনালাইসিস করে দেওয়া আছে। ওয়াও, ওয়াও! ওয়াও! এখন কথা হচ্ছে ভাইয়া কেউ একজন পা অন্যদিকে বাঁকা করে রাখছে। আমি তার পা আমার দিকে ঘুরাইতে পারবো? অবশ্যই আপনি যদি কনভিন্স করতে পারেন এবং আমরা এমন সময় আড্ডা মারতে, মারতে সে অন্য জায়গায় ছিল। হ্যাঁ, এখন মাইন্ডসেট না কথাটা শুনি ভালো লাগতেছে। যখনই সে মাইন্ডসেট করতেছে, মাইন্ডসেট তার তো যাওয়ার দরকার আছে। না থাক আর ১-২ মিনিট থাকি। ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ভাই অনেক সময় কারোর সাথে ধরেন কথা বলতেছি, সেই লেভেলের সাইকোলজিক্যাল আমরা ইয়াতে ঢুকে যাচ্ছি, হ্যাঁ? ২ টা জায়গা। একটা হলো যে কিভাবে বুঝবো যে ধরেন আমি কথা বলতেছি অ্যান্ড দ্যাট পারসন ইজ গেটিং বোরড। আমার কথা শুনতে সে বিরক্ত হয়ে যাচ্ছে অ্যান্ড আই শুড স্টপ। আবার আরেক অ্যাঙ্গেল হচ্ছে যে আমি একজনের সাথে কথা বলতেছি কিন্তু আমি না তার কথা শুনতে ইচ্ছা করতেছে না কিন্তু আমি তাকে থামাতেও পারতেছি না। ওকে। এখানের মধ্যে হচ্ছে যে কথা শুনতে আগ্রহী না, সে হচ্ছে যে পিছনের দিকে চলে যাবে অথবা হচ্ছে পিছনের দিকে মুভমেন্ট করবে। আর এর পরবর্তীতে হচ্ছে যে আপনার চোখটা এরকম করে দিবে যেন হচ্ছে কি বলতেছে বা মাথা তাড়াতাড়ি বেশি না মাথা তাড়াতাড়ি নাড়ানো মানে হচ্ছে তাড়াতাড়ি শেষ করা। আবার বা মোটেই নাড়াচ্ছে না মানে হচ্ছে আপনার কথা পুরাই হচ্ছে শুনতেছে না। অতএব তার যে ফ্লোটা হচ্ছে স্বাভাবিক আপনার সাথে টোনে যাচ্ছে কিনা সেই বিষয়ের উপরে। আর যে হচ্ছে আগ্রহী না সে হচ্ছে এভাবে হচ্ছে যে আপনার কথাগুলো করবে বা উঠে যেতে চাচ্ছে সে কি করবে? সামনের দিকে হচ্ছে যে এসে বসবে। এরকম সামনের দিকে একটু এসে বসবে। এর পরবর্তীতে হাতগুলো এখানে নিচের মধ্যে রেখে একটু উপরের দিকে করবে। অথবা হচ্ছে এভাবে করে একটু উঠার চেষ্টা করবে। বা তার হচ্ছে যে পা-গুলা এক্সিট দিকে হচ্ছে যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। অতএব সে মানে উঠতেছে যে আপনি যেন চাচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ গুলো দেখে হচ্ছে বুঝতে পারবেন। আর হচ্ছে যে তার ফেসিয়াল এক্সপ্রেশন রিয়াল স্মাইল, ফেক স্মাইল হচ্ছে দিবে না। আর রিয়াল স্মাইল, ফেক স্মাইল এর পার্থক্য যদি বলি ভাই দেখেন আজকে পডকাস্ট দেখার পর আপনার মানুষের প্রতি বিশ্বাস তো উঠে যাবে। আপনার হচ্ছে নায়ক-নায়িকাদের যাদের দেখে ভালো লাগতো তাদের এখন ভালো লাগবে না। যেমন রিয়েল স্মাইল, ফেক স্মাইল এর ক্ষেত্রে হয়টা কি? রিয়েল স্মাইল এর ক্ষেত্রে এই কর্নারটা হচ্ছে যে উপরের দিকে উঠে যায় এই কর্নারটা এবং এটা শক্ত হয়ে একদম খুব টাইট হয়ে যায়। একদম মানে টাইট হয়ে হালকা উপরে উঠবে। এখানের মধ্যে চোখের ভ্রু গুলো হচ্ছে যে একটু কুঁচকে যাবে হালকা এবং চোখটা জ্বলজ্বল করবে। আর আমাদের নায়ক-নায়িকারা যখন হাসে তখন এইভাবে অর্থাৎ এটা মিডল বরাবর থাকে। তাদের ফেস কাটটা অনেক সুন্দর থাকে যার জন্য দেখতে ভালো লাগে। আপনারা অনেক ভাইরাল হচ্ছে অনেক কোটি টাকার হাসি। কিন্তু দেখেন ফেসটা একদম মিডল বরাবর দেখতে সেই নায়িকা এইজন্য ভালো লাগতেছে। কিন্তু হলো এটা রিয়াল না। এখন হচ্ছে কেউ যদি আবার স্যাড থাকে মুখের এই কর্নারটা আবার নিচের দিকে থাকবে, শরীরের এনার্জি থাকবে না, ভালো লাগতেছে না, কথা বলতেছে না, সেই শরীর এভাবে করতেছে। অতএব বোরিংনেস অনেকভাবে হচ্ছে যে বোঝা যায়। আচ্ছা আমরা কি রিয়াল স্মেল দিতেছি নাকি ফেক স্মেল দিতেছি? এখন যে হাসতেছেন, হাসে যে আপনার চোখগুলো ছোট হয়ে যাচ্ছে আপনি এটা রিয়াল দিচ্ছেন, আপনি মজা পাচ্ছেন। ভাই আমরা ফেক করি না। ঠিক আছে? হ্যাঁ। রিয়েলি জেনুইনলি এই আমরা একটু পরে ফেক করব। দেখি তো হ্যাঁ। ধরতে পারেন কিনা। হ্যাঁ, ফেক করে স্মাইল হ্যাঁ, করব। দেখি fake। অডিয়েন্স ধরতে পারে নাকি? না এখন এটা আমার তো যখন হাসি পাইতেছে, এখন আমার হাসি এটা পাইতেছে। যখন হচ্ছে যে আপনি এখন এটাকে সোশ্যাল স্মাইলে বলি। এটা ফেক স্মাইল। একটা হচ্ছে আপনি মন থেকে ও হাসি হ্যাঁ। যখন হাসবেন দেখেন আমরা হাসি কখনো সুন্দর হয় না। আমি এজন্য বলি হেলথি লাইফস্টাইল, হেলথি রিলেশনশিপ অলওয়েজ দ্য বোরিং। আমরা যখন খুব হাসবো তখন হচ্ছে দেখেন সাউন্ডটা অনেক খারাপ থাকে। খুব মিষ্টি সাউন্ড হয় না হাসির বা আমরা খুব মজা পাইলে।
অতএব এগুলো আপনাকে লাইফে বোরিংনেস জানতে হবে যদি হেলথি লাইফস্টাইল থাকতে চান বা অল্পতে সন্তুষ্ট থাকতে চান। অলরাইট, সো এখন একটা মজার একটা আমরা এক্সারসাইজ করব। সো আমরা কিছু ভিডিও দেখাবো এবং আপনারা দেখবেন একই সাথে আমাদের সাথে যে কোনটা রিয়েল কোনটা ফেক আমরা অ্যানালাইসিস করব। একদম প্র্যাকটিক্যাল আমরা ল্যাব রিয়েল হচ্ছে কোনটা ফেক কোনটা আমাদের। সেটা চিনবো এখন হ্যাঁ, ইনশাআল্লাহ। চলেন ভাইয়া ফার্স্টে আমরা কি দেখতেছি? হ্যাঁ, লেটস গো ভাই। আমরা এখন হচ্ছে বাংলাদেশে আসলে আমরা সবাই পছন্দ করি তো হচ্ছে অন্যজন আমাদেরকে প্রশংসা করুক বা আমি বলি তেলাক। হ্যাঁ, এখন এটার জন্য হচ্ছে অন্যরা যেন কিভাবে কান্নাকাটি করে আমাদেরকে দেখায়। এখন একটা ফেক কান্না হচ্ছে যে আমরা ওকে। দেখাই। এখানে ফেক কেন এবং রিয়েলটা আমরা একটা দেখাবো দেশের বাইরে যেন ওই জায়গাটা রিয়েলটা কেন। ওকে। আমার জননেত্রী শেখ হাসিনা এত জ্বালা এখানের মধ্যে হচ্ছে দেখেন সে হচ্ছে যে খুব কান্না করে হচ্ছে যখন বলতেছে চোখটাকে সে বারবার চাপতেছে। এখন চাপার কারণ হচ্ছে এটা কি আপনি যখন মানে কান্না নিয়ে আসার চেষ্টা করতেছে। কান্নাটা রিয়াল কান্নাটা হচ্ছে কি আপনার অটোমেটিক চোখ গড়ায় মানে চোখ থেকে পড়তে থাকবে। আপনার দেখেন নানা-নানি বা কেউ মারা গিয়েছে আপনার অটোমেটিক ওই কান্নাটা চোখ থেকে অটোমেটিক পড়তেছে। আপনি হচ্ছে ওই সময় চেক করেন না। এরা হচ্ছে কি বারবার চেক করবে। আপনার হচ্ছে চোখটা পানি পড়তেছে কিনা এরকম চোখগুলোকে মুছবে। এই জাতীয় বিষয়গুলো থাকবে। এর পরবর্তীতে আর আরেকটা হচ্ছে আপনারা পাশের এই মেয়েটাকে হচ্ছে যদি একটু খেয়াল করে দেখেন, এই তো কান্না করতেছে। পাশের মেয়েটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ এনালাইসিস এর মজার বিষয়টা হচ্ছে ধরলাম আপনারা ২ জন যখন হচ্ছে ক্রাইম কোনো কিছু করছে, আপনাকে কোয়েশ্চেন করলে কারণ আপনি যদি মিথ্যা বলেন ও তো জানে তথ্যটা কি। তার রিঅ্যাকশনটা হচ্ছে দেখে কিন্তু অনেক কিছু ডিরেকশন পাওয়া যাবে। এখন অভিনেতা অভিনেত্রীদের হয়টা কি এরা ইমোশনটা এক্সপ্রেস করা অনেক বেশি শিখে তো এইজন্য এরা অনেক বেশি ইমোশন এক্সপ্রেস করতে পারে। কালকের ঘটনা আমি একটা কনফারেন্সে গেলাম। এক ভাই হচ্ছে আমার দুপুরে খাওয়ার সময় দেখা হইছে। ভাই বলতেছে, "কখন আসছেন?" আমি বলছি, "ভাই সকালে প্রোগ্রামে আসছি।" উনি উপস্থাপক ছিল। এখন উনি বলতেছে, "মিরাজ এটা আমার অনেক ভুল হয়ে গেছে। আমি দেখা করি।" আমি কই, "কিরে এত রিঅ্যাকশন দেওয়ার তো কোনো কিছু নাই।" কারণ হলো উনার সাথে আমার কমিটমেন্টও হয় নাই যে দেখা করব। প্রোগ্রামে আসছি সবার সাথে দেখা হবে। আর উনি তো ব্যস্ত ছিল। আর আমি এত ওভার থিংকার লোক না বা কোনো কিছু না। বাট কারণ উনি অভিনয় জগতে একসময় কাজ করছেন। যার কারণে যারা খুব সুইট কথা বলবে, এত করবে, এখানের মধ্যে সামথিং ইস রং থাকবে। এই জায়গাটা আপনারা হচ্ছে যে খেয়াল করবেন। এখন এরা হচ্ছে ও যখন দেখতেছে কান্না করতেছে, এ আস্তে মুখটাকে স্যাড বানানোর চেষ্টা করতেছে। এই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, আমরা এখনো ঋণ শোধ করতে পারি নাই। সে যখন বলতেছিল আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব, আপনারা চিন্তা করতে পারেন জাতি, বাঙালি জাতি আপনারা চিন্তা করতে পারেন পাখির বাচ্চার মতো গুলি করে বেরোতো, আপনারা সহ্য করতে পারতেন? এখানে আমি খুব বেশি এনালাইসিস না করে এর অল্প একটু হচ্ছে যে যদি এনালাইসিস করে আপনারা যতটুকু হচ্ছে দেখেছেন, সে হচ্ছে বারবার হেড নোডিং আমরা হেড নোডিং মানে কি একটু সামনের দিকে নিয়ে আসা। এটা অনেকগুলো নাম আছে। অর্থাৎ সে আপনাকে কারণ কিছুকে ট্রাস্ট করানোর জন্য আপনি বারবার পুশ করার জন্য কনফিডেন্স শো করার জন্য এরকম হচ্ছে একটা পুশ দিয়ে দেওয়া। এখানে সে এই বিহেভটা করতেছে। তার হচ্ছে ব্রু গুলো হচ্ছে যদি দেখেন সে উপরের দিকে নিয়েছে। মানে আপনাকে বিলিভ করানোর ট্রাই করতেছে। ও আচ্ছা, কুঁচকে উপরে হ্যাঁ, উঠে গেছে। উপরের দিকে চলে যাচ্ছে। এখানের মধ্যে হলো এটা কি যারা মিথ্যা বলে তারা আপনাকে বিলিভ করানোর জন্য কথাটা বারবার বলে এবং কনভিন্স করার ট্রাই করে, ফোর্স করে ইনডাইরেক্ট ভাবে। আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব। এখন এই কথা বলে আমি মার কাছে যাব হচ্ছে যে এই কথা বলে হচ্ছে যে দিচ্ছে। আসলে তার কথা যে টোন গুলো আছে, টোন গুলো মানে কনভিন্সিং স্টেটমেন্ট আমরা বলি। মানে আপনাকে কনভিন্স করা যায়। একটা হলো আমার কষ্ট বা ভালো যা লাগছে আমি স্পন্টেনিয়াস বলে ফেলতেছি। কিন্তু সে হচ্ছে যে বলছে না। অতএব অন্যজনকে সে কনভিন্স করার ট্রাই করতেছে। কাছে যাব, আপনারা চিন্তা করতে পারেন জাতি। আপনারা চিন্তা করতে পারেন যাতে অর্থাৎ সে কনফার্মেশন চাচ্ছে। যে না আমাদের থেকে আপনারা বুঝেন এই বিষয়টা। অর্থাৎ বারবার আপনাকে পুশ করা হচ্ছে ইনডাইরেক্ট ভাবে। আপনারা এই বিষয়টা বুঝেন, গুরুত্ব দেন। এখন যে সত্য বলবা আমার বিষয়টা খারাপ লাগছে, আমি কষ্ট পেয়েছি। এটা আসলে দেশের জন্য খুব ট্রমা। একটা হিস্ট্রি আমাদের আসলে এটা করা উচিত হয়নি। স্বাভাবিকভাবে আমি মিশন টোন নরমভাবে বলে দিছি। এখন আপনাকে আমি এত বারবার এত ওভার রিঅ্যাকশন কেন দিচ্ছি? সেই বিষয়টা হচ্ছে বাঙালি কোশ্চেন জাতি আপনারা চিন্তা করতে পারেন পাখির বাচ্চার মতো গুলি এখন এই সেই বারবার হচ্ছে যে দেখেন চোখগুলোকে বারবার শক্ত করে হচ্ছে ছোট করে দিচ্ছে এবং হচ্ছে ইন্ডিকেট করতে চাচ্ছে যেন হচ্ছে যে এখানে সামথিং অনেক খারাপ কিছু হয়েছে। এবার আমরা আসলে এটা তো হচ্ছে যে ফেক কান্না ছিল। এবার একটা রিয়েল কান্নাটা যদি আমরা দেখি তাহলে পার্থক্যটা করতে পারবো। রিয়েল কান্নাটা হচ্ছে আমি একটা মুভির ক্লিপের থেকে হচ্ছে নিচ্ছি যেটা ইন্ডিয়ান বিজয় থেলাপাতি লিও মুভির হচ্ছে প্রমোশনের ভিডিও ছিল। ছোট বাচ্চা হচ্ছে সে কান্না করছে। আমরা সেই বিষয়টা হচ্ছে দেখব। সেখানের মধ্যে হচ্ছে সেই যখন তাদের নামগুলো বলতেছে কিভাবে কান্না করছে আমরা একটু দেখি। I teased you in the shooting. এখানে দেখেন এই মেয়েটা হচ্ছে যে কিন্তু হোল্ড করতে চাচ্ছে। একটা হচ্ছে হিস্ট্রি গুলো এরা খুব ভাইরাল হয়েছিল। যারা খুবই ফিল্ডে আছেন তারা জানেন। অর্থাৎ সে তার কান্না আসতেছে, কান্নাটা আটকানোর চেষ্টা করতেছে। এখানে মুখটাকে এভাবে শক্ত করে রাখা মানে কান্না হোল্ডিং করা। আর ওখানে আনার এক্সপ্রেশনটা হচ্ছে ছিল। সে বলতেছে যে, "তুমি লিয়া এতদিন কথা বলছো, আমি অভিনয় করছি, তুমি আমার সাথে আসো না, আমি তোমাকে অনেক মিস করছি।" কিন্তু দেখেন তার এক্সপ্রেশন গুলো দেখেন। চোখে Napdi tap
பண்ணுவேன் এখানের মধ্যে সে হাত দিয়ে হচ্ছে দেখবেন আপনার চোখটাকে হচ্ছে সে বন্ধ করে রাখছে। অর্থাৎ সে কান্নাটা থামাতে যাচ্ছে। নট অনলি যে পানি পড়ছে ওইটা কি না। এবং চোখগুলো এরকম করতেছে না, অটোমেটিক চলে আসতেছে। কারণ এটা একটা স্পেস, এখানে তো কান্না করার জায়গা না। அச்சச்சோ என்னாச்சு இட்ஸ் ஓகே மேத்யூ அண்ணா இஸ் வெரி ஹாப்பி அபவுட் இட் மேத்யூ அண்ணா ஃபேஸ் பாருங்க மேத்யூ என்னப்பா பண்ண ஏன்பா இது ஒண்ணுமே பண்ணல। আপনারা এখানের ক্ষেত্রে হচ্ছে এর কান্নাগুলো দেখে হচ্ছে ছোট বাচ্চাদের কান্না দেখবেন। ওরা অটোমেটিক কি সুন্দর হচ্ছে যে কান্না করে। আর আমরা যারা সিনিয়ররা আছে আমরা কি পরিমাণ হচ্ছে যে ফেক করে কান্না করতে পারি। ஒண்ணுமே பண்ணல। ஓகேடா ஓகே Okay, okay, next. கொடுக்கலாம் சூப்பர் டார்லிங் சூப்பர் நெக்ஸ்ட் என்ன trash. I remember all our shooting memories. We had so much fun and I love you. இயல் நெக்ஸ்ட் Vijay. Hi Vijay. After shooting I did এখানে দেখেন আফটার শুটিং সে যখন এই কথাটা বলছে তার ফেসিয়াল এক্সপ্রেশন চোখ ঝরঝরা করতেছে, মানে কান্না করতেছে। সে নরমাল ভাবে রাখছে। কিন্তু দেখেন তার কান্না এরপরে অটোমেটিক কিভাবে চলে আসতেছে। I did not even talk to you. I miss you so much. এখানের মধ্যে দেখেন সে মিস করছে, কান্না করছে এবং ইমোশনটার মধ্যে তার দেখেন কথার মধ্যে ফ্লোর মধ্যে আমরা কোনো ডিফারেন্স পাইনি। মানে সে সুন্দর মতন একটা ফ্লোতে বলতেছে, কনভিন্স করাতে তার ইমোশন গুলো বলতেছে। এইভাবে রিয়েল এবং ফেক আমরা বিষয়গুলো হচ্ছে যে খুব ইজিলি হচ্ছে ধরতে পারি। আর এবার যদি আমরা হচ্ছে একদম বাংলাদেশের একটা হচ্ছে স্টেটমেন্ট আমরা দেখি, যেখানের মধ্যে আহ, একটা ছেলে এটা হ্যাঁ, খুব এটা এটা খুব খুব viral হয়েছিল। খুব ভাইরাল হয়েছিল। যে একটা ছেলে হচ্ছে চিনি বিক্রির সময় আমাদের যখন অভিযানটা হচ্ছে চলেছে, তখন হচ্ছে এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল। যে সেই সন্দেহ করছে এটার মধ্যে চিনি আছে, চিনি কিনা বলতেছে চিনি নাই এটার ভিতরে কি এটার ভিতরে ডাল রাখছেন তো ডাল কি ফ্রেশের ফ্রেশের বস্তা ডাল নাই, ফ্রেশের বস্তা আপনার কাইটা ফালায়, ওই কাইটানো বস্তা থেকে ডাল রাখতে হয়। কিন্তু ওই বস্তার তো মুখটা আমরা দেখতে পাচ্ছি সেলাই করা, এটা কি এটা আমাদের কাছে সেলাই মেশিন আছে না, আমরা একটু দেখতে চাই এটা চিনিটা। আপনি নিজে এসে দেখেন। আবার ভাই আপনার যেহেতু দেখা দরকার আপনি আসেন, আচ্ছা, আপনি আমি খুলে দেখেন। পাবলিক দেখে এটা কি সমস্যা কত বেচা কিনা পাওয়া যায় এটা? এটা তো আমরা তো করতেছে আমরা এইভাবে তো লোক দাঁড়ায় থাকেন তাহলে কেমনে হইল এটা কেতা তো কিনতে গেলে বিস্তারে পাবেন না। একটু সাইড হন ভাই, একটু সাইড হন, আমার দোকানটা ছেড়ে দেন, এই দোকানে মানুষ আনতে হবে। এটা কি ডাল? এটা ডাল কিভাবে ডাল এটা? আপনার সামনে তো আমি বস্তা থেকে এখন চিনি বের করলাম। আপনার আমি তো আর আপনি আমাকে চ্যালেঞ্জ করেছেন দেখার জন্য, আপনার আমি চাই নাই, আপনি বলছেন যে আমি দেখলাম এবং বস্তা থেকে আমি এখন যেটা বের করলাম, এটা কি আপনার কাছে মনে হয় এটা ডাল? এতক্ষণ তো এটাকে বললেন যে ডাল। ওকে, এটা হচ্ছে আমাদের বাঙালির কমন কালচার। আমরা মিথ্যা বলতে অনেক ওস্তাদ। সবার মনে একটা কোশ্চেন আসছে যে হ্যাঁ, বাঙালি আমরা যেভাবে মিথ্যা বলি কনভিন্স করি, এগুলোর অ্যানালাইসিস করেন। বিদেশিতে অ্যানালাইসিস ইজি। এবার আমরা এই ভিডিওটা হচ্ছে দেখি। আমরা একটু অ্যাডভান্স অ্যানালাইসিস করব, যেটা আসলে এখানে অনেক টপিকস জানবেন না, কারণ এগুলো বডি ল্যাঙ্গুয়েজ আমাদের 30-40 ঘন্টা ট্রেনিং এর ম্যাটার। আমি একটু আপনাদের দেখাই। ওনার প্রশ্ন হচ্ছে ওই যে এই বস্তাটা দেখ আপনারা হচ্ছে এখানে যখন দেখবেন ওনার হচ্ছে কোশ্চেনটা হচ্ছে বা কোশ্চেন যখন করতেছে, সে একটা আচার খাচ্ছে। আচারটা হচ্ছে এই খাওয়ার মিনিংটা হলো কি, আমরা এটা ক্রিমিনালদের বলি, সে যখন কোনো অপরাধ করে সে ডিস্ট্রাক্ট বিহেভিয়ারের জন্য হয় জামা ঠিক করবে অথবা হাতা ঠিক করবে অথবা জুতা ঠিক করবে, সামথিং ডিস্ট্রাক্ট বিহেভিয়ার আমরা বলে থাকি। কোনো কাজে হচ্ছে ইনভলভ থাকে, অর্থাৎ সে আচার খাওয়ার প্রতি খুব বেশি ইনভলভ করতেছে। এবং তার এই ভিডিওটা ফেসিয়ালটা আপনি যদি দেখেন, একবার ফেসটা এক এক রকম হচ্ছে, সে হচ্ছে এখানে করতেছে। সে এখানে একদম ফোরহেডটা অনেক বেশি ভাঁজ করতেছে এবং আপনার দিকে এভাবে উপরে চশমার দিকে হচ্ছে এভাবে নেগেটিভ ভাবে তাকিয়ে আছে, ইভ্যালুয়েট করছে। দেখা যাচ্ছে এটা ফ্রেশের বস্তা। এই জায়গার মধ্যে ফ্রেশের বস্তা মুখে দেখেন এবং সে এভাবে আপনার দিকে নেগেটিভ ভাবে ইভ্যালুয়েট করতেছে। এটা কিভাবে? আপনি প্রাইমারি স্কুলে যখন পড়ছেন, যখন আপনারা জানতো স্যার আপনি দুষ্ট, তখন স্যার কিরে বাড়ি কাজ করছিস নি? স্যার জানে তুমি করবি না, কারণ দুষ্ট একটা ছেলে। অর্থাৎ নেগেটিভ ভাবে ইভ্যালুয়েট করা। চশমা থাকতে হবে ইজ নট ফ্যাক্ট। এইভাবে সেই উপর দিকে করছে। সন্দেহ করছে এটার মধ্যে চিনি আছে।
এইখানে বডি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে মজার কথাটা আমি এখানে বলছি চিনি না। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, মিথ্যা বলার পরে হচ্ছে হালকা একটা স্মাইল ফেস চলে আসে। এটা আমি আমার রিসার্চে খুব বেশি পাচ্ছি। মানে মিথ্যা বলার পর অল্প সময়ের জন্য খুব স্মাইল একটা ফেস চলে আসে বা মুখটাকে আপনি ফেসটাকে ইনোসেন্ট বানায় ফেলা। যেটা আমার রিসার্চে যখন পাবলিকেশন হবে দেখা যাবেন খুব পিক লেভেলে হচ্ছে যে পাচ্ছি। অর্থাৎ যে সে মিথ্যা বলে মুখে একদম চেহারাটাকে ইনোসেন্ট বানায় ফেলবে। ভাই তুমি নরমাল কথা বলতেছো, এত চেহারা ইমোশন মানে ইনোসেন্ট বানানোর বিষয়টা কেন? অতএব এখানের মধ্যে দেখেন সে একটা মিথ্যা বলার পরে সুন্দর মতন হচ্ছে স্মাইল একটা দিয়ে দিচ্ছে। আপনি দেখেন সুন্দর মতন সে কথার মধ্যে হচ্ছে স্মাইল আসলে ভিডিওগুলো এনালাইসিস করতে হলে আপনাকে কখনো সাউন্ড ছাড়া শুনতে হয়, কখনো 0.5 দিয়ে শুনতে হয়। তারপরে ভিডিওগুলো কি বলতে চাচ্ছে আপনি বুঝতে পারবেন। এটার ভিতরে কি? এটার ভিতরে ডাল রাখছিস। দেখেন সে তার কিন্তু ফোরহেডটা অনেক মানে বাজ হয়ে যাচ্ছে কপালটাকে এবং এখানে আমরা ২ ভ্রুর মধ্যখানে গ্ল্যাবেলা বলি। এখানের মধ্যে খুব চাপ আসতেছে। সেই বিষয়টা আমরা দেখা যাচ্ছে। ফ্রেশের বস্তায় ডাল নাই, ফ্রেশের বস্তা আপনার কাইটা এখানে দেখেন ফ্রেশের বস্তায় ডাল নাই। এই কথা বলার পরে সে হাসতে কথাটা আটকে গেছে। মানে কথা হচ্ছে টান হচ্ছে মিলাইতে পারতেছে না। সে এদিকে হচ্ছে বলতেছে হচ্ছে যে ফ্রেশের বস্তায় ডাল নাই, আমাদের কাছে সামথিং আছে। কিন্তু ফ্লোটা ঠিক মতন ছিল না। ফলায় ওই কাইটানো বস্তা থেকে ডাল রাখতে হয়। ওই বস্তাটা আমরা দেখতে পাচ্ছি সেলাই করা। এটা কি এটা আমাদের কাছে সেলাই মেশিন আছে না? এখানের মধ্যে দেখেন আমাদের কাছে সেলাই মেশিন আছে না কনভিন্সিং অর্থাৎ সে কনভিন্স করা চাচ্ছে। কিন্তু আপনি এই সময় যদি একটু ভিডিওগুলো পজ করে দেখেন, তার একটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন একবার স্যাড। কারণ সে তো একটা মিথ্যা কথা বলছে। এই এই দেখেন বলার পর হচ্ছে দেখেন এখন যে চোখ এবং ফেসিয়াল এক্সপ্রেশন আপনার দেখেন সে হালকা একটু ভয় পাচ্ছে। এগুলো তো আমরা পজ করে দেখার কারণে হচ্ছে চলে যাচ্ছে। এখন যারা এরা কাজ করে, যারা খুব অ্যানালিস্ট এরা তো অল্পতে ম্যানুয়ালি দেখে বোঝা যায়। বাট এগুলো মূলত আমরা ভিডিও এনালাইসিস করে হচ্ছে যে মানুষকে দেখি বা বুঝার চেষ্টা করি। এখন দেখতে চাইতেছি এটা। এই খুলে দেখেন, এই খুলে দেখার পর তো সে কনভিন্স আপনি খুলে দেখেন এরকম একদম কনভিন্স করতেছে। কিন্তু এর পরবর্তী আমরা এখন যেখানে পজ দিচ্ছি সে খাওয়ার আগে দেখেন ফেসটা কিন্তু হচ্ছে যে কনভিন্সিং ফেস না। মানে একটা হালকা ভয় পাচ্ছে আপনি। চোখগুলোর দিকে তাকান। আপনাদের একটা টেস্ট দিয়ে দিই। আ আয় আপনার ইমোশন টেস্ট থ্রু আই অর্থাৎ শুধু চোখের এরকম হচ্ছে পজিশন দেখে আপনার কার কি ইমোশন এরকম আপনি অনলাইনে হচ্ছে সার্চ করলে প্রায় ৩৬ টার মতন হচ্ছে এরকম ছবি পাবে। আপনি চোখটা দেখে হচ্ছে কোন ধরনের ইমোশন হয় আপনি এরকম একটা টেস্ট করেন। এর অর্থ ওই টেস্টটা যে খুব অ্যাকুরেট এমনটা না। বাট আপনি একটু বুঝতে পারবেন অনলি শুধু চোখ এবং ব্রু দেখে যে ইমোশনটাকে ডিটেক্ট করা যায়। অতএব ওটাও অনেক কিছু আছে আপনারা এখন তো অনেক কিছু জানতে মন চাচ্ছে সে জায়গাটা হচ্ছে করতে পারেন। আর অনলাইনে অনেক এই রিলেটেড জোন এবার অনেকের বই আছে, ভিডিও আছে। আর শিখতে চাইলে তো আমি আছি। আপনি নিজে এসে দেখেন। আবার ভাই আপনার যেহেতু আপনি শিখতে আপনি হচ্ছে দেখতে চাইলে তো আসেন। এভাবে কনভিন্স করে আমরা বলছি না কনভিন্সিং টা অনেক বেশি হচ্ছে থাকবে। সে যেন হচ্ছে আপনি আসেন দেখেন। এর পরবর্তীতে স্টেটমেন্ট এনালাইসিস টা খুব গুরুত্বপূর্ণ। পরে দেখেন কি বলে। দেখা দরকার আপনি আসেন আপনি খুলে দেখেন সমস্যা নেই। পাবলিক দেখে এটা কি আপনারা একটু সাইড হন। তখন একটু আগে বলতেছে, "আপনারা আসেন দেখেন।" আবার এখন যখন হচ্ছে চেক করতে গেছে তখন বলতেছে কি? "আপনারা একটু সাইড হন, আমাকে এই বিজনেস করতে দিবেন না।" এটা আপনি গ্রাম বাংলার একটা উদাহরণ হচ্ছে যদি দেখেন, আপনার দাদা-দাদি বা আশেপাশে কেউ যখন ঝগড়ায় হেরে যাচ্ছে, তখন এমন একটা কথা বলবে হচ্ছে যে, "তোরা আমারে গুরুত্ব দিস না, এই করস না।" অর্থাৎ কনটেক্সট এ চেঞ্জ হয়ে যাচ্ছে। এতক্ষণ বলছে, "আপনি দেখেন, এই করেন।" এখন বলতেছেন, "আমাকে আপনারা বিজনেস করতে দিবেন না, আপনারা এখানে দাঁড়ায় আছেন কেন?" যখন ধরা খাচ্ছে তখনই কিন্তু কনটেক্সট আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। বেচা কিনা ভালো লাগে এটা। এটা তো আপনাদের আপনারা হ্যাঁ যেটা করতেছে আপনারা এইভাবে তো লোক দাঁড়ায় থাকে তাহলে কেমনে হইবে এটা? কেটা তো কিনতে গেলে মিস্ত্রি হবে না। একটু সাইড হন, একটু সাইড হন। আমার দোকানটা ছেড়ে দেন। এই দোকানে হ্যাঁ, এটা কি এইটা কি ডাল? এই কথাটার মধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে দেখেন সে যখন হচ্ছে গিয়েছিল এতক্ষণ হচ্ছে তার আ এখানের মধ্যে আপনি পুরা ভিডিওটা দেখে সে বারবার ঢোক গিলতেছে। অর্থাৎ আচার খাচ্ছে কিন্তু ঢোক গিলের পরিমাণটা বেশি। যখন মানুষ মিথ্যা বলে তার লালাক্ষরণটা বেড়ে যায়। যার জন্য লিকিং টা ঢোক গিলাটা অনেক বেড়ে যায়। বাট আগে বলছি বেসলাইন বিহেভিয়ার আগে ও আইডেন্টিফাই আগে করতে জানতে হবে। মানে হুট করে আরেকজনের ঢোক গিলে দেখে জাজ এখানের করা মধ্যে যাবে না। হচ্ছে যে আবার দেখেন এখানে ডাল যখন বলছে হ্যাঁ, সে বলছে এখন দেখেন এতক্ষণ বডির মধ্যে তার এনার্জি ছিল। কিন্তু এখন ঠিক মতন এনার্জি নাই। সে হাতটা তার পেটের মধ্যে রেখে নিয়েছে। সেলফ টাচিং টা করে নিজেকে কমফোর্ট জোন করার ট্রাই করতে। যারা মিথ্যা বলে স্ট্রেস হয় তখন এইভাবে হাতের জয়েন্ট গুলো হচ্ছে তারা টাচ করে থাকে। হুম।
এভাবে আমরা আসলে মূলত বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস ইন্টারন্যাশনালি করে থাকি, যেটা ইউএসএ, ইউকে, এফবিআই বা ইন্টেলিজেন্স। বাংলাদেশে আমি মাত্র শিখাচ্ছি। এখন যদি আগামী ৫-১০ বছরের মধ্যে আমি ২০-৩০ হাজার যদি লোকদেরকে শিখাতে পারি পুলিশ, ইন্টেলিজেন্স, আশা করি আমরা র‍্যাপিড একটা চেঞ্জ পাবো। অলরাইট ভাইয়া, আপনার কাছে ওভারঅল আজকে মনে করেন আমাদের অডিয়েন্স শুনতেছে, অনেক স্টুডেন্টরা শুনতেছে, অনেক ফ্যামিলি মেম্বার্স, তারা হয়তো এই জায়গা থেকে বেশ কিছু আইডিয়াস পাবে তাদের রিলেশনশিপগুলোকে আরো বেটার করার জন্য। সো সবকিছু মিলিয়ে যদি ওভারঅল কোনো সাজেশন, লাস্ট এন্ডিং রিমার্ক প্লিজ। একটা হলো আপনার লাইফের মূল্যবোধ বা ফাইনাল গোলটাকে আপনি সেটা একটু ফিক্স করেন। সেটা হলো আপনার লাইফে কি চান? যদি আপনার আখিরাত বেশি ফোকাস হয়ে থাকে তাহলে হালাল হারাম অনুযায়ী চললে আপনার লাইফে অনেক ক্ষেত্রে মেজরিটি সাকসেস আপনাকে স্যাক্রিফাইস করে যেতে হবে। কারণ আমি বলব আমাদের ইসলামিক স্কলাররা ফতুয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। কিন্তু হলো ওনারা আমাদের জন্য পরিবেশ তৈরি করতে পারে নাই। ইসলামে আপনি 100% হালালভাবে কোনো ব্যবসা করে যাবেন, এটা খুব কঠিন। অতএব হচ্ছে আপনি অল্পতে সন্তুষ্ট থাকাটা যদি শিখতে পারেন এবং লাইফে হচ্ছে অনেক ফ্যান্টাসি যেটা সোশ্যাল মিডিয়াতে দেখেন, ওই ফ্যান্টাসি জগৎটা থেকে যদি ফিরে এসে আপনি স্বাভাবিক একদম নরমাল হেলথি লাইফস্টাইল, বোরিং লাইফস্টাইলে সন্তুষ্ট থাকেন, তাহলে আপনার লাইফে হ্যাপি থাকবেন। আর লাইফে যখন অপূর্ণতা মনে হবে আমার এটা চাই, ওটা চাই, তাহলে আমি ওয়েলকাম বলব, তাহলে এটা চ্যালেঞ্জগুলো হচ্ছে নেন। যে এখানের মধ্যে অনেক ফেক, অনেক চ্যালেঞ্জের মধ্যে আপনাকে থাকতে হবে। এইজন্য লাইফের গোলটা সিলেক্ট করেন। আপনার কি আখিরাত গুরুত্বপূর্ণ, নাকি সংসার গুরুত্বপূর্ণ, নাকি টাকা গুরুত্বপূর্ণ, নাকি হচ্ছে যায় সমাজের কাছে নেম ফেম গুরুত্বপূর্ণ, এবং ওইটার নেগেটিভ বিষয়টা কি সেটার জন্য আপনি মেন্টালি রেডি কিনা সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। Alright, thank you so much for হ্যাঁ, your time. আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাত সব জায়গায় সাকসেস দেখ। আল্লাহুম্মা আমিন। সেটাই আপনাকে বল। আপনার কাজগুলোতে আল্লাহ বারাকা দান করুক। থ্যাংক ইউ সো মাচ। সো আজকে এতটুকুই। সো আপনি কিন্তু এখন ধরে ধরে আবার এপ্লাই করা শুরু করে দিয়েন না। হ্যাঁ, সামনে ব্রু কেউ কুচকালে এই মিথ্যা বলছো, আগে বুঝে নেই, হ্যাঁ, সিচুয়েশন অনুযায়ী। সো ইনশাআল্লাহ ভালো থাকবেন। দেখা হবে পরের এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।